ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। একটু জানাও যে চ্যাট বক্সে সব কিছু ঠিক আছে কিনা, আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং ভয়েস ক্লিয়ার আছে কিনা, এটা একটু জানাও। ওয়ালাইকুম সালাম তাসনিয়া, আবদুল্লাহ, তারপর সাঈদ, আতিকুর, সাদিদ, ভালো আছো সবাই? ওকে, অল ক্লিয়ার। আজকে আমরা যে অধ্যায়টা শুরু করতেছি সেটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়, ঠিক আছে? তড়িৎ চুম্বক আবেশ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা। সো এই অধ্যায়টা আমাদের চতুর্থ অধ্যায়ের তুলনামূলক একটু ছোট। সো আমাদের টোটাল ক্লাস লাগবে এই অধ্যায়ে 4 থেকে 5টা, ম্যাক্সিমাম 5টা, বাট 4 ক্লাসের মধ্যেই অধ্যায়টা খুব ভালো করে শেষ হবে। ওকে, 4 ক্লাসের মধ্যেই অধ্যায়টা খুব ভালো করে শেষ হবে। এর 1 নাম্বার ক্লাস হচ্ছে আজকে। ওকে, ঠিক আছে। আশা করি সবাই ভালো আছো এবং ক্লাসটা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। ক্লাসটা একই সাথে ফেসবুকে এবং জুমে দুই জায়গাতেই হচ্ছে। সো আমরা আমাদের সাইকেল 3-এ সাইকেল 3 কই ওমা, আচ্ছা পাইছি। সো আমাদের সাইকেল 3-এ যেই 4টা অধ্যায় পড়ানোর কথা, এই 4টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় কিন্তু অলরেডি শেষ করছি, যেটা হচ্ছে আমাদের 4 নাম্বার অধ্যায়, তড়িৎ প্রবাহের চুম্বক এবং চুম্বকত্ব। সো এখন হচ্ছে তড়িৎচুম্বক আবেশ অধ্যায়টা শুরু করতেছি। এরপর আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়বো। সো ডিসেম্বরের মধ্যেই তোমাদের এই বাকি যে 2টা অধ্যায় আছে বড় বড়, সেই 2টা অধ্যায় শেষ করে ফেলবো। এই অধ্যায়ে 4টা এবং জ্যামিতিক আলোক বিজ্ঞানে 6টা ক্লাস লাগবে, ঠিক আছে? সো এই অধ্যায়টা যেটা আছে তড়িৎচুম্বক আবেশ, এই অধ্যায়টা আসলে আগেরটা চ্যাপ্টারের সাথে রিলেটেড, বাট এত বেশি রিলেটেডও না। যদি আগের চ্যাপ্টারের মোটামুটি একটু কনসেপ্ট জানো তাইলেই হবে। সো এই অধ্যায়টা করতে হলে অবশ্যই আগের ক্লাসটা মানে আগের চ্যাপ্টারটা পড়া থাকতে হবে, চ্যাপ্টার 4 পড়া থাকতে হবে। অ্যান্ড এই অধ্যায়টা আমাদের বই যখন আমরা রিডিং পড়ি, আমাদের বইয়ের আলোচনাতে এমন ভাবে জিনিসটাকে আলোচনা করা হয় নাই যে একজন স্টুডেন্ট পড়ে সে নিজে বুঝে যাবে। তোমরা যদি বইটা রিডিং পড়ো, তড়িৎচুম্বক আবেশ, তারপর ওই জায়গাতে ফ্যারাডের ফর্মুলা বা লেন্সের ফর্মুলা, এই জিনিসগুলো যদি বইটা রিডিং পড়ো, ইসাক স্যারের বই, তপন স্যারের বই, যে কোনো বইটা যদি রিডিং পড়ো, তুমি আসলে ফর্মুলা বুঝবা যে কি আসলে বলতে চাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ফিল করতে পারবে না জিনিসগুলোকে, কারণ বইয়ের আলোচনাগুলো ইন ডেপথ থেকে করা হয় নাই। সো আমি চেষ্টা করবো খুব সুন্দর করে তোমাদেরকে পুরো অধ্যায়টা গুছায় দিতে। সো সাথে থাকো। অ্যান্ড চতুর্থ অধ্যায় যতটুকু কনসেপ্ট লাগবে ততটুকু আমি বলে দেওয়ার চেষ্টা করবো। সো আশা করি প্রবলেম হবে না, যাতে চতুর্থ অধ্যায় করা হয় না, বাট করে নিও, ঠিক আছে? ওয়েব অ্যাপের মধ্যেই আছে, জাস্ট যাবা স্টাডির মধ্যে, তাইলে তুমি সাইকেল 3 পেয়ে যাবা যদি এনরোল করা থাকে। এখানে যাওয়ার পরে করে নিও ক্লাসগুলো, ওকে? সো 4 নাম্বার অধ্যায় আমাদের টোটাল 6টা ক্লাস করে নিও। আশা করি কোনো প্রবলেম থাকবে না। ওকে, তাহলে বলো সবাই রেডি ক্লাসটা শুরু করার জন্য? জুমের পাসকোড আমাদের ওয়েব অ্যাপে দেওয়া আছে, আর আজকের ক্লাসের পাসকোডটা ফেসবুকেও বলে দিছিলাম। সো যে কারণে যে কেউ জয়েন করতে পারতেছে আজকের ক্লাসে। বাট এখানে রেগুলার স্টুডেন্টও দেখতে পাচ্ছি, তাসনিয়া আছে, তারপর আরও কয়েকজন থাকে একদম শুরুর ক্লাস থেকে, ওরা একদম কাইন্ড অফ ভেক্টর থেকে আমার কাছে পড়তেছে, ঠিক আছে? শুরু করতেই তাহলে, দাঁড়াও 1 মিনিট, চশমাটা মুছে নেই। ওকে, তাহলে শুরু করতেছি আমরা। সো এই অধ্যায়ে যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎচুম্বক আবেশ, অর্থাৎ আগের অধ্যায়ে যে জিনিসটা আমরা দেখছিলাম যে একটা লাইন দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র গঠিত হইতো, মনে আছে? যে একটা লাইন দিয়ে যদি তড়িৎ প্রবাহ হচ্ছিল, এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র গঠিত হচ্ছিল। এখন সেটার উল্টাটা হবে, ঠিক আছে? তাসনিয়া বলছে এসসি থেকে, আচ্ছা ঠিক আছে। সো যেই জিনিসটা হয়েছিল যে তোমার এর আগের অধ্যায়ে আমরা যে জিনিসটা পড়ছিলাম, এটা হচ্ছে 4 নাম্বার অধ্যায়ের পড়াশোনা। জাস্ট একটু রিক্যাপ করি যে একটা লাইন দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয়, এর চারপাশে একটা চুম্বক ক্ষেত্র গঠিত হয়। তো এই চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কেমন? তড়িৎ প্রবাহের দিকে বুড়ো আঙুল ধরবা, বাকি 4টা আঙুল তোমার চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা দিচ্ছিল। এটা কেন হচ্ছিল, এই কারণগুলো আমরা কিন্তু 4 নাম্বার অধ্যায়ে এক্সপ্লেন করছি, যে কেন চুম্বক ক্ষেত্রগুলো সৃষ্টি হয়, কি জন্য, ভিতরে ভিতরে কি ফেনোমেনাগুলোর জন্য এই জায়গাতে চুম্বক ক্ষেত্রগুলো সৃষ্টি হয়। সো এটা হচ্ছে আমাদের আগের অধ্যায়ের পড়া। এখন এই অধ্যায়ে আমরা ঠিক এর উল্টা জিনিসটা দেখবো। সো তড়িৎচুম্বক আবেশ আসলে জিনিসটা কি? মনে করো যে এই জায়গাতে একটা লুপ আছে, মনে করো যে একটা কপার দিয়ে একটা লুপ বানালা বা একটা সলিনয়েড বানালা, এই জায়গাতে একটা বাল্ব কানেক্ট করলা। বলো তো বাল্বটা কি জ্বলবে? বাল্বটা কি জ্বলা উচিত? বলো তো, ইয়েস অর নো? বাল্বটা কি জ্বলা উচিত? না, জ্বলা তো উচিত না, কারণ কোনো ব্যাটারি দেয় নেই, ব্যাটারি না দিলে বাল্ব কেন জ্বলবে? আমি জাস্ট একটা লাইনের সাথে কানেক্ট করছি, একটা লাইনকে প্যাঁচাইছি, এর 2 মাথায় একটা বাল্ব কানেক্ট করে দিয়েছি। সো বাল্বটা জ্বলবে না, কখনোই জ্বলবে না। সো বিজ্ঞানী ফ্যারাডে নামে একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানী ফ্যারাডে নামে একজন বিজ্ঞানী আছে। সে কি করছে, একটা এক্সপেরিমেন্ট করছে। কি করলো? যে এখানে একটা দণ্ড চুম্বক নিল, এটা তোমরা বইয়েও দেখবা লেখা আছে, যে একটা দণ্ড চুম্বক নিল, মনে করো এটা নর্থ পোল, এটা সাউথ পোল। একটা দণ্ড চুম্বক নিয়ে সেই জায়গাতে আনা নেওয়া করতেছে, অর্থাৎ সেই জায়গাতে এটাকে স্টেবল রাখে নাই, এটাকে এমনি আনা নেওয়া করতেছে। তখন সে দেখলো, যখন সে এটাকে নাড়াচ্ছে, এই জিনিসটাকে যখন সে মুভ করতেছে, ওই মুভ করার সাথে সাথে এখানে লাইটটা জ্বলতেছে।
তাইলে এখানে একটা জিনিস দেখো, এই এক্সপেরিমেন্টের মধ্যে থেকে তুমি কি দেখতে পাও যে এই জায়গাতে এই চুম্বক ক্ষেত্রটার জন্য এই জায়গাতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে না? চুম্বক ক্ষেত্রের জন্য তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, আর আগের অধ্যায়ে তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছিল। সো এই যে তোমার চুম্বক ক্ষেত্রের জন্য যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, এই ঘটনাটাকে বলি আমরা তাড়িৎচুম্বক আবেশ। এই যে চুম্বক ক্ষেত্রের জন্য যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে, এখানে কোনো ব্যাটারি নাই, কিন্তু চুম্বক ক্ষেত্রের জন্য যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে, এই পুরো ঘটনাটাকে আমরা বলি তাড়িৎচুম্বক আবেশ। বুঝতে পারছো ঘটনাটা? তার মানে এই ঘটনাটার নাম কি বলতো? তাড়িৎচুম্বক আবেশ। এই ঘটনাটার নাম কি বলতো? তাড়িৎচুম্বক আবেশ, বা এখানে লেখা আছে তড়িৎচুম্বক আবেশ। তড়িৎ চুম্বক আবেশ। এন্ড এই জায়গাতে যে কারেন্টটা সৃষ্টি হচ্ছে, এই জায়গাতে যে কারেন্টটা সৃষ্টি হচ্ছে, লেটস সে ধরে নিলাম আমি এইদিকে কারেন্ট যাচ্ছে, এইদিকে কারেন্ট আসতেছে। এই যে কারেন্টটা সৃষ্টি হচ্ছে, এই কারেন্টটার নাম বলা হচ্ছে আবিষ্ট কারেন্ট। কি বলা হয়? আবিষ্ট কারেন্ট, বা এটার নামটা তোমরা বই পড়লে বুঝে যাবে, আসলে নামটা তেমন কোনো ঝামেলা নাই। আবিষ্ট না ঠ কারেন্ট। তার মানে ফিনোমেনাটা কি, যে যখন ফ্যারাডে পরীক্ষাটা করলো যে একটা নর্মালি একটা লুপ আছে, লুপের মধ্যে একটা লাইট লাগায় লাগছে, এর মধ্যে যখন চুম্বক ক্ষেত্রটা আনা নেওয়া করতেছে তখন দেখলো লাইটটা জ্বলে গেল। তার মানে চুম্বক ক্ষেত্রের জন্য একটু পরে আমরা আরো ডিটেলসে সংজ্ঞাটা পড়বো, যে চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের জন্য বা আরো গুছানোভাবে ডেফিনেশনটা পড়বো। সো শুরুর আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে চুম্বক ক্ষেত্রের জন্য যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎচুম্বক আবেশ। বুঝতে পারছো? এরপরে তোমাদের মনে কি প্রশ্ন আসে, বা এটা কেন হয়, তাই না? পরের প্রশ্ন এটা আসা উচিত যে ভাই এই জিনিসটা কেন হয়। সো এখন কেনর উত্তরটা আমরা বের করার চেষ্টা করবো, বুঝছো? শরীফুল বলতেছে ভাই আপনার কথা 0.5x লাগতেছে, রেকর্ডেড করে অভ্যাস রে, রেকর্ডেড করে অভ্যাস, এখন আমার কথা নাকি 0.5x লাগতেছে, 2x লাগলে ঠিক ছিল। বলো এতটুকু বুঝতে পারছো সবাই? সো এরপরে আমাদের মানে এই প্রশ্নটা আসে না যে ভাই এটা কেন হয়, তাড়িৎচুম্বক আবেশটা, মানে এই যে ঘটনাটা হচ্ছে, এটা তো ফ্যারাডে ফিল করছে, যে ফ্যারাডে এক্সপেরিমেন্ট করে এই জিনিসটা পাইছে। পরের প্রশ্নটা তোমাদের মানে কি আসা উচিত, যে ভাই এটা কেন হয়, রাইট? কেন হয় এই জিনিসটা আসা উচিত। এখন কেনর উত্তরটা দেখবো। সো এর আগে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে চুম্বক ফ্লাক্স। সো তোমাদের যখন স্থির তড়িৎ পড়াইছিলাম তখন তড়িৎ ফ্লাক্স বলতে একটা ব্যাপার বলেছিলাম, তড়িৎ ফ্লাক্স বলতে একটা ব্যাপার বলেছিলাম। এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে চুম্বক ফ্লাক্স। সো আমরা জানি তড়িৎ ক্ষেত্রের মতো চুম্বক ক্ষেত্রেরও একটা বলরেখা থাকে। বলরেখা মূলত কি, যে ওই চুম্বক ক্ষেত্রটা কতটুকু স্ট্রং, এই জিনিসটাকে যদি আমরা মেজার করতে চাই, আমরা আসলে একটা কোয়ান্টিটি হিসেবে মেজার করি, সেটা হচ্ছে তোমার হচ্ছে বলরেখা। যার বলরেখা যত বেশি, তার মানে সেই ক্ষেত্রটা তত বেশি স্ট্রং। এখন ফ্লাক্স বলতে কি বোঝায়? ফ্লাক্স বলতে বোঝায় হচ্ছে একটা তলের উপর এটার প্রভাব। এটা খুবই সহজ এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। মনে করো যে একটা নদীর মধ্যে বাতাস বইতেছে, এই যে বাতাস বইতেছে, বাতাস বইতেছে, এটা কি? এটা বাতাসের ডিরেকশন। তোমার কাছে একটা নৌকার পাল আছে, কি আছে? একটা নৌকার পাল আছে। সো ওই পালটা কিভাবে রাখলে তুমি ম্যাক্সিমাম প্রভাবটা পাবা বাতাসের, মানে বাতাসের ম্যাক্সিমাম ধাক্কাটা তুমি পাবা কিভাবে রাখলে? একটু চিন্তা করো, তুমি যদি এইভাবে জিনিসটাকে রাখো তাহলে কিন্তু ম্যাক্সিমাম প্রভাব পাবা না। দেখো খেয়াল করো, এখানে আইপ্যাড নাই বাট ল্যাপটপ আছে, ল্যাপটপকেই তুলে দিই। দেখো মনে করো এই দিক বরাবর বাতাস বইতেছে, তুমি ল্যাপটপটাকে যদি এইভাবে রাখো তাহলে কি ভালো প্রভাব পাবা? ভালো প্রভাব পাবা না তো, মানে ম্যাক্সিমাম ধাক্কাটা পাবা না। কখন ম্যাক্সিমাম ধাক্কা পাবা? যখন ল্যাপটপটাকে এইভাবে রাখছো, অর্থাৎ বাতাসটা এসে সরাসরি এটার গায়ে যখন ধাক্কা দিচ্ছে, রাইট? তার মানে তখন আসলে ম্যাক্সিমাম প্রভাবটা পাবা। তার মানে ফ্লাক্স বলতে আমরা বুঝাই হচ্ছে, বা ফ্লাক্স বলতে আমরা বুঝি হচ্ছে যে একটা তলের উপর একটা ক্ষেত্রের প্রভাবটা আসলে কতটুকু, একটা তলের উপর একটা ক্ষেত্রের প্রভাবটা আসলে কতটুকু। তার মানে এই জায়গাতে আমরা যদি এই তলটাকে আমরা যদি ধরো এইভাবে রাখতাম, একটু আড়াআড়ি করে রাখতাম, এখানে আঁকা যাচ্ছে না, আমি এইভাবে আঁকাচ্ছি, ধরো একটু আড়াআড়ি করে আঁকাচ্ছি, এই যে একটু আড়াআড়ি করে যদি আমরা রাখতাম, এভাবে যদি রাখতাম, অ্যান্ড এদিক থেকে যদি তোমার হচ্ছে বাতাসটা আসতো এবং এটার ভিতর দিয়ে একদম বের হয়ে যেত, তাইলে এই সেকেন্ড কেসে আমরা ম্যাক্সিমাম প্রভাবটা পাইতাম, তাই না? সেকেন্ড কেসে এই বাতাসের ম্যাক্সিমাম ধাক্কাটা পাইতাম। মনে আছে তোমাদের স্থির তড়িতে ওই জিনিসটা পড়াইছিলাম, বুঝতে পারছো এই জিনিসটা? তাইলে আরেকটা ভাবে আমরা এই ধাক্কার ইফেক্টটা ম্যাক্সিমাম পেতে পারি, সেটা হচ্ছে যদি আমরা ক্ষেত্রফলের মানটা বাড়াই। দেখো এখানে আমার যেই ফ্লাক্সটা আসতেছে, আমার যেই ক্ষেত্রটা আসতেছে, এই ক্ষেত্রের মান যদি, মানে মনে করো তড়িৎ ক্ষেত্রের মান,
এই ই এর মান যদি বাড়ে, তার মানে এখানে বলরেখা বাড়তেছে বা বাতাসটা বাড়তেছে। বাতাস বাড়লেও আমার এই ফ্লাক্স জিনিসটা বাড়বে, যেটাকে আমরা ফ্লাক্স বলতেছি বা প্রভাব বলতেছি, সেই প্রভাবটা বাড়বে। আবার আমার সে ক্ষেত্রফলের সাইজ, এই ক্ষেত্রফলটা বাড়লেও আমার এই ফ্লাক্সটা বাড়া উচিত। দুইটা বাড়লে আমার এই প্রভাবটা বাড়া উচিত, রাইট? দুইটা জিনিস বাড়লেই আমার এই প্রভাবটা বাড়া উচিত। এখন এই ফ্লাক্সটাকে আমরা কিভাবে ডিফাইন করব? আসলে ফ্লাক্সটাকে ডিফাইন করা হয় হচ্ছে যে একই দিকে আসলে দুইটার গুণফল বা ই ডট এ, এরকমভাবে একই দিকে গুণফল বা ডট গুণন। কেন ডট গুণন? কারণ একটু খেয়াল করে দেখো, যে মনে করো যে এই জায়গাতে তোমার হচ্ছে ওই ক্ষেত্রটা আছে, এটা মনে করো তোমার ওই ক্ষেত্রফলটা, এটা মনে করো তোমার ওই ক্ষেত্রফলটা। সো এর লম্ব দিক বরাবর মনে করো যে তোমার যে তড়িৎ ক্ষেত্রটা যাচ্ছে সেটা মনে করো ই, একদম এই দিক দিয়ে বের হয়ে ওই দিক দিয়ে যাচ্ছে। এর লম্ব দিক বরাবর যে তড়িৎ ক্ষেত্রটা সেটা মনে করো ই। তাহলে এই কেসে তুমি এই দুইটা রাশির গুণফলকে কিভাবে প্রকাশ করবা? দেখো দুইটাই যেহেতু সমানুপাতিক, এখানে তুমি বলতে পারতেছো না যে এই ফ্লাক্সটা এটা ই এরও সমানুপাতিক, ফ্লাক্সটা এটা এ এরও সমানুপাতিক। সো এরকম থাকলে আমরা আসলে লিখতে পারি এরকম, ফ্লাক্সটা তোমার ই এবং এ দুইটারই সমানুপাতিক, তাই না? এই দুইটার গুণফলের সমানুপাতিক, এরকম বলতে পারি আমরা। সো ওইখান থেকে আসলে এই জিনিসটা আসছে। এখন দুইটা যদি একই দিকে থাকে, দুইটার মান যদি একই দিকে থাকে, দেখো এই এরিয়ার ডিরেকশনটা এবং আমার তড়িৎ ক্ষেত্রের মানটা দুইটা যদি একই দিকে থাকে, তাহলে তো নর্মালি গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। সো যদি একই দিকে না থেকে অন্য দিকে থাকে, ধরো আমার ক্ষেত্রফলটা এরকম, বাট ইলেকট্রিক ফিল্ডটা যেটা ছিল সেটা যাচ্ছে এই দিক বরাবর, ই যেটা ছিল ইটা যাচ্ছে এই দিক বরাবর। এখন কি বলতো, আগের মতো প্রভাব তুমি পাবা। ইটা এই দিক বরাবর গেলে যতটুকু ধাক্কা দিত, এই দিক বরাবর গেলে কি ততটুকু ধাক্কা দিবে? বলো তো, ইয়েস অর নো? ইয়েস অর নো? দিবে না। তাইলে ম্যাক্সিমাম ধাক্কাটা তুমি কখন পাবা? ম্যাক্সিমাম ধাক্কাটা তুমি তখন পাবা যখন আসলে এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্রটা থাকবে। তার মানে আমার এই তলের ডিরেকশন, দেখো ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে হয়? তলের লম্ব দিকে হয়। তার মানে তলের ডিরেকশন আর ই এর ডিরেকশন যখন একই দিকে, তখন আসলে আমরা ম্যাক্সিমাম প্রভাবটা পাবো। এই যে একই দিকের ম্যাক্সিমাম প্রভাব, এই জিনিসগুলো আমরা বের করি ডট প্রোডাক্ট দিয়ে। ডট প্রোডাক্ট দিয়ে এই জিনিসটাই বের করি যে একই দিকে দুইটা ভেক্টরের গুণফলের মান কত, একই দিকে দুইটা ভেক্টরের গুণফলের মান কত, এই জিনিসটা বের করি আমরা ডট প্রোডাক্ট দিয়ে। বা তুমি যদি না বুঝো তাহলে তুমি এইভাবেও বুঝতে পারো যে এখানে যদি একটা ই এইভাবে থাকে, এইভাবে যদি একটা ই থাকে, মনে করো এই লম্বের সাথে থিটা কোণে ইটা আছে, তাহলে এই ই কস থিটা যেটা, এটাই আসলে তোমার ধাক্কাটা দিবে না এখানে। জাস্ট ধাক্কা দিয়ে বোঝাচ্ছি, বাট অ্যাকচুয়ালি তো জিনিসটা ধাক্কা না। সো এই কস থিটা এটাই এখানে প্রভাবটা ফেলবে না। এই সাইন থিটা কিন্তু কোনো প্রভাব ফেলবে না, এটা কিন্তু কোনো প্রভাব ফেলবে না। কেন? কারণ তোমার এই তলটা এইরকম ভাবে যখন আছে, এই দিক বরাবর যে ই সেটাই আসলে এই তলটাকে ধাক্কা দিবে বা প্রভাবটা ফেলবে। এই দিক বরাবর যে ই সেটা কিন্তু প্রভাবটা ফেলতে পারবে না, কারণ এখানে কোনো এরিয়া নাই, তাই না? এখানে কোনো এরিয়া নাই। তার মানে অ্যাকচুয়ালি এই জায়গাতে তুমি ই কস থিটা সমপরিমাণ প্রভাবটা পাবা। দ্যাট মিনস তোমার এই জায়গাতে এটার ক্ষেত্রফল যদি হয় এ, তাহলে টোটাল ফ্লাক্সটা পাবা হচ্ছে এ ই কস থিটা, এইটুকু সমপরিমাণ, বা এ ডট ই, যেটাই বলো না কেন, এ ডট ই, এ আর ই এর ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মূলত এই জিনিসটাই বোঝায় যে দুইটা ভেক্টরের একই দিকে গুণফল, দুইটা ভেক্টরের একই দিকে গুণফল বা একই দিকের সর্বোচ্চ মানটা কত, সর্বোচ্চ গুণফলের মানটা কত দুইটা ভেক্টরের। তার মানে ফ্লাক্স বলতে কি বোঝায়? ফ্লাক্স বলতে বোঝায় হচ্ছে যে তোমার ক্ষেত্রফল আর যে তোমার তড়িৎ ক্ষেত্রটা আছে বা চুম্বক ক্ষেত্রটা আছে, সেই দুইটার একই দিকের গুণফলটার মান কত, একই দিকের গুণফলটার মান কত। এটা দিয়ে আমরা কি জাজ করতে পারি যে আসলে এই ক্ষেত্রফলের উপর এই তড়িৎ ক্ষেত্রটা বা চুম্বক ক্ষেত্রটার প্রভাবটা আসলে কতটুকু। বুঝতে পারছো? বলো, বুঝতে পারলা? বুঝতে পারলা? সবাই বলো তো আমাকে একটু কমেন্টে। তাসনিয়া বলছো, আশিক বলছো জি, বাকিরা একটু জানাও তো, সাইদ, সাদিত, পুষ্প, রাকিবুল, সবাই একটু কমেন্টে চেষ্টা করো আমার সাথে কমিউনিকেট করার, দেখবা মনে হবে তোমার বাসায় এসে পড়াচ্ছি আমি। ঠিক আছে? তাইলে এই জায়গাতে আমার যদি এটা হয় আমাদের একটা চৌম্বক ক্ষেত্র বি, এটা যদি হয় আমাদের একটা চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে? একজন রাকিবুল রিক্যাপকে বলছো রিক্যাপ, আচ্ছা রিক্যাপ এই জায়গাতে হয়ে যাবে। মনে করো এটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। এটা কি? এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। ফ্লাক্স বলতে যেই জিনিসটা বোঝায় যে আমার ক্ষেত্রফলের লম্ব দিকে কতটুকু চৌম্বক ক্ষেত্র আছে, মোট কথা এটা। ক্ষেত্রফলের লম্ব দিক বরাবর
কতটুকু চুম্বক ক্ষেত্র আছে বা কতটুকু তড়িৎ ক্ষেত্র আছে। ক্ষেত্রফলের লম্ব দিক বরাবর মানে পারপেন্ডিকুলার ডিরেকশনে তোমার এর যে পারপেন্ডিকুলার ডিরেকশন সেই ডিরেকশনে ঠিক কতটুকু চুম্বক ক্ষেত্র বা কতটুকু তড়িৎ ক্ষেত্র আছে। তাহলে এখন তুমি এইভাবে চিন্তা করো যে তোমার এই জায়গাতে যদি একটা ক্ষেত্রফল থাকে, এটার পারপেন্ডিকুলার ডিরেকশনটা আসলে কোনটা? এটার পারপেন্ডিকুলার ডিরেকশনটা আসলে এইটা, তাই না? এটার পারপেন্ডিকুলার ডিরেকশনটা হচ্ছে এইটা, ঠিক আছে ভাইয়া? ডিরেকশন উল্টো হইলে কি হইতো? মিনিমাম মান আমরা কি পাবো? ডিরেকশন উল্টো হলে মাইনাস হইতো, মাইনাস ই ইন্টু বি হইতো, এ ইন্টু বি হইতো বা এ ইন্টু তোমার ই হইতো। দেখো একটা জিনিস, সো এই জায়গাতে ক্ষেত্রফলের লম্ব দিক বরাবর তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের যে মান সেটাকে আমরা বলি ফ্লাক্স। এখন একটা দেখো, এটা যদি ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফলের লম্ব দিক এইটা না? বলো ইয়েস অন্য ইয়েস। ক্ষেত্রফলের লম্ব দিক এইটা না? ইয়েস অন্য ইয়েস। ক্ষেত্রফলটা আর লম্ব দিক এইটা। সো এই দিক বরাবর কতটুকু চুম্বক ক্ষেত্র কাজ করতেছে বা কতটুকু তড়িৎ ক্ষেত্র কাজ করতেছে। এখন একটা তড়িৎ ক্ষেত্র যদি এই তল বরাবর থাকে বা চুম্বক ক্ষেত্র যদি এই তল বরাবর থাকে, তাইলে এর লম্ব দিক বরাবর এর কোনো অংশ আছে? কোনো অংশ নাই। লম্ব দিক বরাবর এর কোনো অংশ আছে? কোনো অংশ নাই। তার মানে এর কোনো প্রভাবই এর লম্ব দিকে নাই। বাট যদি একটা চুম্বক ক্ষেত্র এইরকম থাকে, মনে করো এর এই তলের যে ডিরেকশন, এই তলের ডিরেকশন সবসময় এর লম্ব দিকে, এই তলের ডিরেকশনের সাথে মনে করো থিটা কোণে একটা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র আছে, তাইলে এটার লম্ব দিক বরাবর কতটুকু অংশ কাজ করে? এটার লম্ব দিক বরাবর অংশ কাজ করে বি কস থিটা, এতটুকু অংশ কাজ করে এটা লম্ব দিক বরাবর, তাই না? আর ফ্লাক্স বলতে বোঝায় যে ক্ষেত্রফল এবং ক্ষেত্রফলের লম্ব দিক বরাবর যে তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রটা আছে তাদের গুণফল। তার মানে ফ্লাক্স বলতে ফ্লাক্সের ডেফিনেশন অনুযায়ী বোঝায় যে ক্ষেত্রফলের সাথে তোমাকে কি করতে হবে? ক্ষেত্রফলের লম্ব দিকে তড়িৎ বা চুম্বক ক্ষেত্র, এই দুইটা গুণফলটাকেই ফ্লাক্স বলতেছি, ঠিক আছে? তাইলে এই জায়গাতে লম্ব দিক বরাবর চুম্বক ক্ষেত্রের মানটা কত? বি কস থিটা। তাহলে এই জায়গাতে এই কেসে ফ্লাক্সের মানটা কত? এ ক্ষেত্রফল ইন্টু বি কস থিটা, তাই না? বলো তো ইয়েস, একমত সবাই? এখন আমি যদি এইটা বলি যে যদি তোমার এই জায়গাতে বি এর ডিরেকশনটা এইটা হয়, বি এর ডিরেকশনটা যদি এইটা হয়, বিটাও যদি একদম লম্বভাবেই থাকে, তাইলে ক্ষেত্রফলের লম্ব দিকেই তো সবটা বি কাজ করতেছে, সবটা বি ক্ষেত্রফলের লম্ব দিকে কাজ করতেছে। তাহলে এখানে ফ্লাক্স কি হয়ে যাবে? এবি, বা তুমি এইটার সাথেও রিলেট করতে পারো, থিটাটা যদি 0 হয়ে যায় তাহলে এবি হয়ে যাবে। সো এইটা আসলে মূল প্রশ্ন না, এখানে আসলে মূল জিনিসটা ফিল করা যায় না। যে আমি যদি জাস্ট এটা বলি যে ফ্লাক্স বলতে বোঝায় যে ক্ষেত্রফলের মান এবং এর লম্ব দিক বরাবর চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের মানের গুণফল, আমি যদি জাস্ট এই জিনিসটা বলি ক্ষেত্রফল এবং এর লম্ব দিক বরাবর চৌম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের গুণফল, ওটা দিয়ে আসলে এই জিনিসটা বলা যায়। বাট আমার কথা হচ্ছে তুমি এইটা বুঝছো কিনা যে ফ্লাক্স ফিজিক্যাল মিনিংটা কি দেয়? ফ্লাক্স ফিজিক্যাল মিনিংটা দেয় হচ্ছে যে একটা ক্ষেত্রের উপর একটা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র কতটুকু প্রভাব ফেলতেছে, একটা ক্ষেত্রফলের উপর একটা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র কতটুকু প্রভাব ফেলতেছে, সেটা আসলে ফ্লাক্স ফিলিং দেয় তোমাকে। তাহলে এই জায়গাতে দেখো, যদি তোমার ক্ষেত্রফলটা এরকম হয় এবং একটা চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর থাকে, সে কিন্তু কোনো প্রভাবই ফেলতেছে না এটার উপর, কারণ এর ক্ষেত্রফলটার উপর কোনো প্রভাবই ফেলতেছে না। যদি চৌম্বক ক্ষেত্রটা এইভাবে থাকে, তুমি পানির ফ্লোয়ের সাথে চিন্তা করো, মনে করো এখানে পাখা আছে, এই দিক বরাবর পানি যাচ্ছে, এই পানিটা আসলে এটা কোনো ধাক্কাই দিবে না, মনে করো এটা এইভাবে আছে, সো এটা কোনো ধাক্কাই দিবে না। তার মানে এই ক্ষেত্রটার উপর ম্যাক্সিমাম প্রভাব তখনই পড়বে যখন পানিটা এই দিক থেকে ফ্লো হবে, তাই না? তখন পুরো ক্ষেত্রফলটার উপর তার প্রভাবটা পড়বে, বুঝতে পারছো? তার মানে এই ক্ষেত্রফলটার উপর তোমার তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রটা কতটুকু প্রভাব ফেলতেছে সেটা হচ্ছে ফ্লাক্স। বুঝতে পারছো? জিনিসটাকে রিলেট করতে পারছো এবং ফিলও করতে পারছো? বলো তো সবাই, রাকিবুল, বুঝতে পারছো সবাই? ঠিক আছে, তার মানে একদম ক্লিয়ার। এখন এই ফ্লাক্সের এককটা কি হবে তাইলে বলো তো? তোমাদের চ্যাপ্টার 4 এর একদম লাস্ট ক্লাসে তড়িৎ ক্ষেত্রের চুম্বক ক্ষেত্রের কিছু এককের কথা বলছিলাম, মনে আছে? প্রথম এককটা যেটা আমরা পড়ছিলাম সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল টেসলা। কি নাম ছিল? চুম্বক ক্ষেত্রের মান কি? চুম্বক ক্ষেত্রের এককের মান কি? টেসলা। ওকে, তাইলে ফ্লাক্সের এককটা কি হবে বলো তো? ফ্লাক্সের এককটা কি হবে? যেটা তোমার ফ্লাক্সের এককটা কি হবে বলো তো? টেসলা মিটার স্কোয়ার, তাই না? টেসলা মিটার স্কোয়ার।
এই মিটার ইনভার্স 2 কেন হবে তাসনিয়া? ফ্লাক্স মানে হচ্ছে বি ইন্টু এ, এ মানে মিটার স্কোয়ার, বি এর একক টেসলা, টেসলা মিটার স্কোয়ার, ফ্লাক্সের একক কি হবে টেসলা মিটার স্কোয়ার। ওকে ক্লিয়ার সবাই? এখন এই জিনিসটাকে ফ্লাক্সটাকে আবার আদর করে, এই জিনিসটাকে আবার আদর করে আরেকটা একক নামে ডাকা হয়, সেটা হচ্ছে ওয়েবার। এটার নাম কি ওয়েবার। তোমাদের গত ক্লাসে মানে গত চ্যাপ্টারও শিখাইছি একদম লাস্ট ক্লাসে। এটাকে আদর করে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ওয়েবার। দেখো আমরা ছোটবেলায় পড়ছিলাম না যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আদর করে কি ডাকা হয় নিউটন। এটাও কিন্তু একটা একক, নিউটন, নিউটন মিটার, নিউটন পার সেকেন্ড, এগুলো তোমরা একক হিসেবে ব্যবহার করছো না? করছো তো। এগুলা ছিল মৌলিক একক আর এটা যৌগিক একক। সো এইটাকে একটা নতুন নামে ডাকা হয়, সেটা হচ্ছে ওয়েবার। তোমরা এরকম পড়ছো না যে নিউটন মিটার, এটাকে তোমরা জুল বলো। সো এই জিনিসগুলো আসলে একক হিসেবে ইউজ হয়। অনেকগুলো মাল্টিপল জিনিসকে ছোট করতে হইলে অনেক সময় নতুন একক তারা দাঁড় করায়, বুঝছো? মনে থাকবে? তার মানে ফ্লাক্সের একক কি টেসলা মিটার স্কয়ার বা ওয়েবার। ওকে মনে থাকবে সবার? টেসলা মিটার স্কয়ার বা ওয়েবার। ওকে ক্লিয়ার সবাই? মনে থাকবে? তাইলে এখান থেকে চৌম্বক ক্ষেত্রেরও আরেকটা একক তাহলে বার করা যায়, যে চৌম্বক ক্ষেত্রের আরেকটা এককের নাম তাহলে কি দেওয়া যায় বলো তো? দেখো এইটুকুর একক যদি ওয়েবার হয়, ওয়েবার পার মিটার স্কোয়ার, এটাকেও সাধারণত চৌম্বক ক্ষেত্রের একক বলা হয় ওয়েবার পার মিটার স্কোয়ার। মানে যেই লাউ দিয়া কদু বানাইছো ওই কদু দিয়ে আবার লাউ বানাইছো, একই কথা। তার মানে মনে রাখবা ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার, অর্থাৎ টেসলা মিটার স্কোয়ার হচ্ছে ওয়েবার, আর ওয়েবার পার মিটার স্কোয়ার এটা হচ্ছে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের একক, সরি চৌম্বক ক্ষেত্রের একক। ঠিক আছে? সো ফ্লাক্স জিনিসটা সবার ক্লিয়ার? তোমাকে যদি ক্ষেত্রফলের মান বলে দেই এবং চৌম্বক ক্ষেত্রের মান বলে দেই, ফ্লাক্স বের করতে পারবা সবাই, রাইট? পারবা? ঠিক আছে পারবা। এখন আরেকটা ছোট্ট জিনিস মিন করতে মানে তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমার নর্মালি আমরা দূরত্ব পরিমাপ করার অনেক একক জানি, মিটার জানি, সেন্টিমিটার জানি, মিলিমিটার জানি। এরকম চৌম্বক ক্ষেত্রেরও অনেকগুলো একক আছে, বুঝছো? চৌম্বক ক্ষেত্রেরও অনেকগুলো একক আছে। সো একটা একক হচ্ছে গাউস, গাউস একক। টেসলা একক তো একটা আছেই, আরেকটা আছে গাউস একক, আরেকটা আছে তোমার হচ্ছে ওয়েরস্টেড একক, এটাকে ওই বলে ওয়েরস্টেড। ঠিক আছে? একটাকে বলা হয় গাউস একক, গাউস একক। এই জিনিসটাকে আবার আরেকটা নামে ডাকা হয় ওয়েরস্টেড, ওয়েরস্টেড একক। মানে এক একজন বিজ্ঞানীর নামে এক একটা এক এক একক তারা বের করে ফেলছে। একক বের না করলে তাদেরকে বড় বিজ্ঞানী মানা যায় না, এজন্য নিজের নামে একটা একক বের করে ফেলছে। সো গাউস একক আর ওয়েরস্টেড একক দুইটা আসলে একই জিনিস, একই নামে ডাকা হয়। গাউস আর ওয়েরস্টেড দুইটা আসলে একই জিনিস। তার মানে ওয়ান গাউস আর ওয়ান ওয়েরস্টেড আসলে সেম, বুঝছো? ওয়ান গাউস আর ওয়ান ওয়েরস্টেড আসলে সেম, ওয়ান গাউস আর ওয়ান ওয়েরস্টেড আসলে সেম। ঠিক আছে? এখন টেসলার সাথে এটার সম্পর্কটা কি? টেসলার সাথে এদের সম্পর্কটা কি? দেখো ওয়ান টেসলা ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 4 গাউস। এই যে তোমার সম্পর্কটা এটা একটু মনে রাখবা। 1 টেসলা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 4 গাউস। ওকে এটা তোমার ম্যাথ করার সময় কাজে লাগবে। 1 টেসলা ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 4 গাউস। ওকে ঠিক আছে? ক্লিয়ার এভরিওয়ান? জাস্ট একটু মনে রাখবা 1 টেসলা ইকুয়াল 10 টু দি পাওয়ার 4 গাউস। এখন আসো যে এই তাড়িৎচুম্বক যে আবেশটা আমরা পড়তেছিলাম, এই তাড়িৎচুম্বক আবেশটা কেন হয়? এই কেনর উত্তরে আমরা আসি, যে এই জিনিসটা যে ঘটনাটা যে ঘটতেছে, ঘটনাটা কেন হয়। ওকে সো মনোযোগ দিয়ে দেখবা এই ঘটনাটা কেন হয়, মনোযোগ দিয়ে দেখবা, কারণ এইটা বইয়ে আলোচনা করা নাই। সো আমাদের একটু সুন্দর করে বুঝতে হবে যে আসলে ঘটনাটা কেন হয়, কেন আসলে এই জায়গাতে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই জিনিসটা খুব ভালো করে বোঝা আমাদের জন্য দরকার। ঠিক আছে? ফেসবুকে কেউ কমেন্ট করছো না? রাফিন, ফেসবুকে সব কিছু ঠিক আছে তো? ওকে সো আমরা গত চ্যাপ্টারে মানে অধ্যায় 4-এ একটা জিনিস পড়ছিলাম, যেই জিনিসটাকে বলা হয়তো তোমার কি বলা হয়তো হল ভোল্টেজ। হল ভোল্টেজ বলে একটা ব্যাপার পড়ছিলাম। মনে করো যে আমি এই জায়গাতে তোমার একটা কি দিলাম, এটা কি, এটা মনে করো যে একটা পাথ, মানে একটা কারেন্ট ক্যারিং লাইন বলতে পারো, কারেন্ট নাই, জাস্ট একটা লাইন, জাস্ট একটা লাইন, একটা পরিবাহী, আর কিছুই না। তাহলে এই পরিবাহীর ভিতরে ফ্রি ইলেকট্রন আছে না বলো তো? এই পরিবাহীর ভিতরে ফ্রি ইলেকট্রন আছে কিনা? আছে। পরিবাহীর ভিতরে সবসময় ফ্রি ইলেকট্রন থাকে, পরিবাহীর ভিতরে সবসময় ফ্রি ইলেকট্রন থাকে, রাইট? ফ্রি ইলেকট্রন আছে। এখন মনে করো এই দিক বরাবর একটা চৌম্বক ক্ষেত্র আছে। খুব মনোযোগ দিয়ে বুঝবে, এটা বইয়ে নাই,
সো বইয়ে যেহেতু নাই, তার মানে তোমাকে একটু সুন্দর করে বুঝতে হবে যে আসলে কাহিনীটা কেন হয়, কেন আসলে তোমার তোমার এই যে তড়িৎ আবেশটা, মানে কেন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, চৌম্বক ক্ষেত্রের জন্য কেন তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। সো একটু মনোযোগ দিয়ে বুঝবা, ঠিক আছে। সো ভিতরে ভিতরে মনে করো একটা চৌম্বক ক্ষেত্র আছে, এটা আমরা মনে করো কোনো একটা চৌম্বক দিয়ে সৃষ্টি করছি। ভিতরে ভিতরে মনে করো একটা চৌম্বক ক্ষেত্র আছে, ভিতরে ভিতরে মনে করো চৌম্বক ক্ষেত্র আছে। এটার ভিতরে কি আছে, এটার ভিতরে অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে, তাই না, অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে এটার ভিতরে। এখানে কি কোনো ব্যাটারির ভোল্টেজ ক্রিয়েট হয়েছে বলো তো? এই তারের দুই পাশে কোনো ভোল্টেজ ক্রিয়েট হয়েছে? ইয়েস অর নো? নো, কোনো ভোল্টেজ ক্রিয়েট হয় নাই, ফ্রি ইলেকট্রনগুলো এলোমেলো র্যান্ডমলি ছুটায় আছে। ভোল্টেজ কখন ক্রিয়েট হয়? ভোল্টেজ তখনই ক্রিয়েট হয় যদি ধরো এক পাশে যায় পজিটিভ চার্জ জমা হয় আর এক পাশে যায় নেগেটিভ চার্জ জমা হয়। এইরকম কেসে এই জায়গাতে ভোল্টেজ ক্রিয়েট হয়। এটাকে আমরা একটা ব্যাটারির সাথে তুলনা করতে পারবো, যে এটাকে একটা ব্যাটারির সাথে তুলনা করতে পারবো, যে এই পাশে পজিটিভ, এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, তাই না? এটাকে ব্যাটারির সাথে তুলনা করতে পারবো, যে এটা চার্জিত হয়ে গেছে, এটা ব্যাটারির মতো কাজ করতেছে। বাট এখানে কোনো ভোল্টেজ আসলে ক্রিয়েট হয় নাই, এখানে আসলে কোনো ভোল্টেজ ক্রিয়েট হয় নাই। তার মানে প্রথম ইনসাইটস আমরা কি পেলাম? প্রথম ইনসাইট আমরা পেলাম হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র এবং আমার পরিবাহীটা কেউ যদি না নড়ে, কারো যদি মোশন না থাকে, ওইখানে কোনো ইন্ডাকশন হবে না বা তাড়িৎচুম্বক আবেশ হবে না। তার মানে প্রথম শর্ত যে জিনিসটা বুঝলাম, যে নো মুভমেন্ট ইকুয়ালস টু নো ইন্ডাকশন, ঠিক আছে? কোনো আবেশ হবে না, আবেশের ইংরেজি হচ্ছে ইন্ডাকশন। মুভমেন্ট নাই, কোনো কারেন্টও এখানে সৃষ্টি হয় নাই, কোনো তোমার তাড়িৎচুম্বক বল এখানে সৃষ্টি হয় নাই, বা কোনো ভোল্টেজও এখানে ক্রিয়েট হয় নাই। এখন ধরো আমরা একটা কাজ করি, এখানে একটা মানুষ লাগাই দিলাম, তার কাজ হচ্ছে এটাকে টেনে নিয়ে যাওয়া। কি কাজ বলো তো? এটাকে টেনে নিয়ে যাওয়া। তার মানে এইটাকে এই দিক বরাবর ভি বেগে নিয়ে যাওয়া হচ্ছে তার কাজ, এই দিক বরাবর এটাকে ভি বেগে নিয়ে যাওয়া হচ্ছে তার কাজ। ওকে, বুঝতে পারছো? ভি বেগে নিয়ে যাওয়া হচ্ছে তার কাজ। ক্লিয়ার? এখন একটু গত ক্লাসের মানে গত 4 নম্বর অধ্যায়ের কনসেপ্ট একটু খেয়াল করো। এই যে পরিবাহীটা ছিল এর ভিতরে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, আছে কি না? আছে। অনেকগুলো ফ্রি ইলেকট্রনকে যখন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ভি বেগে গতিশীল করো, ভিতরের চার্জগুলোকে একটা বল অনুভব করে না? কোন দিকে বল অনুভব করে মনে আছে? কোন দিকে বল অনুভব করে? ভি ইন্টু তো তোমার হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি, মনে আছে? কিউ ভিবি, কিউ ভিবি মনে আছে তোমাদের চতুর্থ অধ্যায়ের পড়া? মনে আছে একটু এলেও? আচ্ছা, মনে না থাকলেও আপাতত মেনে নাও যে যদি একটা চার্জ থাকে, এই চার্জটা যদি একটা তড়িৎ চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয়, সেক্ষেত্রে ওই চার্জটা একটা বল অনুভব করে। তাহলে এই জায়গাতে চার্জগুলো একটা বল অনুভব করবে। দেখো এটা যেহেতু গতিশীল, এই পুরা জিনিসটা যেহেতু এখন গতিশীল, পুরা জিনিসটা যেহেতু এখন গতিশীল, তার মানে এর ভিতরে থাকা যে চার্জটা আছে, ভিতরে যে ফ্রি চার্জগুলো ছিল, সেগুলো একটা বল অনুভব করবে, ভি ক্রস বি। এই দিক বরাবর পজিটিভ চার্জগুলো একটা বল অনুভব করবে। মোট কথা ফ্রি ইলেকট্রনগুলো তারা এসে নিচে জমা হবে, আর যেহেতু উপরের দিক থেকে ইলেকট্রন এসে নিচে জমা হচ্ছে, উপরের সাইডে পজিটিভ অটোমেটিক হয়ে যাবে। বলো এই জিনিসটা বুঝছো কিনা সবাই? এই জিনিসটা বুঝছো কিনা সবাই? এই জিনিসটা বুঝছো কিনা সবাই? এই জিনিসটা সবাই বুঝছো? এই জিনিসটা সবাই বুঝছো? ক্লিয়ার? সাইদ বলছে ভাই আরেকবার রিক্যাপ। এইটা তোমাদের হল ভোল্টেজে পড়াইছিলাম অধ্যায় 4-এ হল ভোল্টেজে পড়াইছিলাম, যে এখানে মনে করো অনেকগুলা চার্জ ছিল, অনেকগুলা ফ্রি চার্জ ছিল, অনেকগুলা মনে করো ফ্রি চার্জ ছিল। ফ্রি চার্জ বলতে ফ্রি ইলেকট্রন ছিল, অনেকগুলা ফ্রি ইলেকট্রন ছিল পুরো তারে, পরিবাহী তার, মানে এখানে অনেক ফ্রি ইলেকট্রন আছে। খেয়াল করো অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, পুরোটার মধ্যে র্যান্ডমলি এলোমেলো ছড়ায় আছে। সো একটা চার্জ যখন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয়, ভি বেগে গতিশীল হয়, এখানে মনে করো চৌম্বক ক্ষেত্র আছে ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র আছে, তখন এই চার্জটা একটা বল অনুভব করে। বলটা কোন দিকে হয়? ভি ক্রস বি, ভি এর দিকে 4 আঙ্গুল, বি এর দিকে ঘোরাও। এই যে বলের সূত্র ছিল এটা, কিউ ভি ক্রস বি, কিউ ভি বি, এই পরিমাণ বল অনুভব করে। তার মানে ভি এর দিকে 4 আঙ্গুল, বি এর দিকে ঘোরাও, এই বুড়ো আঙ্গুলটা তোমার বলের ডিরেকশন দিবে পজিটিভ চার্জের জন্য। তাহলে নেগেটিভ চার্জের জন্য বলের ডিরেকশনটা ভি ক্রস বি এই দিকে, তার মানে নেগেটিভ চার্জের জন্য বলের ডিরেকশনটা উল্টা। তার মানে ইলেকট্রনটা নিচের দিকে একটা ফোর্স অনুভব করবে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। মনে আছে সাইদ? এখন মনে করতে পারছো? 4 নাম্বার অধ্যায় করা থাকা লাগবে এই অধ্যায় করতে হলে, ঠিক আছে? তার মানে ইলেকট্রনগুলা নিচের দিকে একটা ফোর্স পাচ্ছে, রাইট? ইলেকট্রনগুলা নিচের দিকে একটা ফোর্স পাচ্ছে, ইলেকট্রনগুলা নিচের দিকে একটা ফোর্স পাচ্ছে, ইলেকট্রনগুলা নিচের দিকে একটা ফোর্স পাচ্ছে। তার মানে ইলেকট্রনগুলো এসে নিচে জমা হবে, নেগেটিভ চার্জগুলো এসে নিচে জমা হবে, নেগেটিভ চার্জগুলো এসে নিচে জমা হবে।
এবং পজিটিভ চার্জগুলো এসে উপরে জমা হবে, যেহেতু উপর থেকে আসলে নেগেটিভ চার্জ চলে আসতেছে, নেগেটিভ চার্জের ঘাটতি সৃষ্টি হচ্ছে, তার মানে পজিটিভ চার্জ অটোমেটিক হয়ে যাবে সেখানে। বুঝছো? তার মানে এখানে কি একটা ব্যাটারির মতো ক্রিয়েট হয়েছে কিনা, এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়েছে কিনা, হয়েছে। এখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হয়েছে, একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হয়েছে, ভিতরে ভিতরে একটা তড়িৎ ক্ষেত্র বা একটা ব্যাটারির মতো ক্রিয়েট হয়েছে, হয়েছে। তার মানে এই ব্যাটারিটাকে আমরা এইরকম ভাবে আঁকাইতে পারবো না বলতো, যে এই দিক বরাবর পজিটিভ চার্জ, এই দিক বরাবর নেগেটিভ চার্জ, এই দিক বরাবর নেগেটিভ চার্জ, এই দিক বরাবর নেগেটিভ চার্জ, একটা ব্যাটারির মতো আমরা এই জায়গাতে লিখতে পারবো এই জায়গাতে। এখন এই ব্যাটারির যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে তুমি কি বলতে পারবা? এই ব্যাটারির ভোল্টেজটাকে আসলে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বলা হয় এটাকে, ইলেকট্রোমোটিভ ফোর্স, বা এটাকে এপসাইলন দিয়েও বইগুলাতে লেখা হয়। তিনটা আসলে একই জিনিস, আগে আমরা ভি দিয়ে লিখতাম, ইএমএফ যে কথা, এপসাইলন একই কথা, তিনটে আসলে ভোল্টেজ। এখন এই ভোল্টেজের মানটা আমরা বের করতে চাই, এটা আমরা হল ভোল্টেজ হিসেবে আমরা অলরেডি বের করছি ছোটবেলায় হল ভোল্টেজ হিসেবে অলরেডি বের করছি। তারপরে আমি একবার তোমাদের এই জিনিসটা ডিরাইভ করে দিই, যে এই জায়গাতে চার্জগুলা যে বলটা অনুভব করতেছে, সেই বলটা জানি কত, সেই বলটা হচ্ছে কিউভিবি, এই পরিমাণ বল অনুভব করতেছে। সো বল থেকে তোমার ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের মান তাহলে কত পাবা? বলকে চার্জ দিয়ে ভাগ করলে ইলেকট্রিক ফিল্ডের মান পাওয়া যায়, বলকে চার্জ দিয়ে ভাগ করলে ইলেকট্রিক ফিল্ডের মান পাওয়া যায়, রাইট? তার মানে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা সৃষ্টি হচ্ছে এই লাইনের ভিতরে, সেটা হচ্ছে ভিভি এর সমপরিমাণ। এখন ইলেকট্রিক ফিল্ডের সাথে ভোল্টেজের একটা সম্পর্ক তোমরা ছোটবেলা পড়ছো, কি সম্পর্ক পড়ছো? যে আমাদের ভোল্টেজ ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ডকে কি দিয়ে গুণ করতে হয়? দুই প্রান্তের ডিসটেন্স দিয়ে, তাই না? সো এই তারের দৈর্ঘ্যটা মনে করো, এই তারের দৈর্ঘ্যটা মনে করো তোমার ডি, এই তারের দৈর্ঘ্যটা মনে করো ডি, ঠিক আছে? এই যে এইটুকু যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটুকু মনে করো ডি, এই দৈর্ঘ্যটুকু মনে করো ডি, মানে এই পুরো তারের দৈর্ঘ্যটা মনে করো ডি। তাইলে এখানে কতটুকু ভোল্টেজ ক্রিয়েট হবে? ই ইন্টু ডি। তাহলে ই এর মান ভিবি, তার মানে ভোল্টেজ কতটুকু ক্রিয়েট হচ্ছে? ভিবিডি। এটাই ছিল হল ভোল্টেজ, মনে আছে? আমরা কিন্তু হল ভোল্টেজ এই জিনিসটা পড়ছিলাম, যে ভিবিডির সমপরিমাণ ভোল্টেজ এখানে ক্রিয়েট হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে একটা লাইন, একটা কারেন্টের লাইন আমি ভি বেগে যখন এই দিকে সরাচ্ছি, তখন এইটার দুই প্রান্তে একটা ব্যাটারির মতো একটা পটেনশিয়াল সৃষ্টি হচ্ছে, ব্যাটারির মতো একটা পটেনশিয়াল সৃষ্টি হচ্ছে। সেই পটেনশিয়ালটার মানটা কত? ভিবিডি। সো এটাকে আমরা ব্যাটারির ভোল্টেজটাকে ভি না বলে এটাকে ইএমএফ বলি, তাইলে আসলে আরো সুন্দর করে বোঝা যাবে, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্স, বা এটা মূলত ভোল্টেজ। বলো সবাই বুঝছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা? তার মানে যতটুকু ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে, বা এখানে যে ব্যাটারিটার মতো ক্রিয়েট হচ্ছে, সেই ব্যাটারিটার মতো ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে ভিভিডি। শরীফুল ইসলাম ফেসবুকে একজন কমেন্ট করতেছে, ওর প্রোফাইল পিকচারে আমার ছবি দেয়া, এই জন্যই তো বলি কিরে ছবিটা চিনা চিনা লাগে। বলো সবাই বুঝতে পারছো? তার মানে ওভারঅল ব্যাপারটা হচ্ছে যে একটা চৌম্বক ক্ষেত্র ছিল, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে ছিল, আমি রিক্যাপ করতেছি, 1 মিনিটে খেয়াল করো। চৌম্বক ক্ষেত্র ছিল ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্র ছিল ভিতরের দিকে, এর মধ্যে যদি আমি একটা পরিবাহী তার ভি বেগে গতিশীল করাই, এটা কিন্তু আমি বাইরে থেকে ধরে টান দিচ্ছি, ভি বেগে যদি গতিশীল করাই, তাহলে এর মধ্যে যে চার্জগুলা তারা একটা বল অনুভব করে, বলের কারণে তারা দুইটা পোলে চলে যাবে চার্জগুলা। এই জন্য এখানে একটা ব্যাটারির মতো ক্রিয়েট হবে, বা একটা ভোল্টেজের মতো ক্রিয়েট হবে। ওই ভোল্টেজটুকুর মান তাহলে কত? ভিবিডি। কেমনে বের করলাম? এখানে যে ফোর্সটা লাগতেছে সেটা কিউ ভিবি, তাইলে ইলেকট্রিক ফিল্ড যেটা সেটা ভিবি, আর ভিই ইন্টু ডি সেটা হচ্ছে ভোল্টেজ। বলো সবাই ক্লিয়ার কিনা? একটা করে সি লিখো সবাই, তাসনিয়া, শামিম, মেহেদি, রাকিবুল, সাইদ, আশিক। ক্লিয়ার সবাই? এভরিওয়ান ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছো? তার মানে মোট কথা, একটা চৌম্বক ক্ষেত্র আছে, একটা চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে ছিল, চৌম্বক ক্ষেত্র আছে, এই চৌম্বক ক্ষেত্রের মাঝে একটা তড়িৎ প্রবাহী তার, এ যদি গতিশীল হইতে পারে সামহাও, ভি বেগে যদি গতিশীল হইতে পারে, তাহলে তার মধ্যে একটা ব্যাটারির মতো ক্রিয়েট হবে, একটা ভোল্টেজের মতো ক্রিয়েট হবে, তাই না? একটা ভোল্টেজের মতো ক্রিয়েট হবে। ওকে, এখন এই জিনিসটাকে আমরা একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে দেখব, বুঝছো? এখন মনোযোগ দাও। এখন এই যে আমাদের পরিবাহী তারটা ছিল, পরিবাহী তারটা যে ছিল একটা চৌম্বক ক্ষেত্রের মাঝে, একটা চৌম্বক ক্ষেত্রের মাঝে যে পরিবাহী তারটা ছিল, সেই তারটাকে, আচ্ছা তিনটাকে একসাথে কপি করলেই তো হয়। মনে করো এখানে যে পরিবাহী তারটা ছিল, এটাই তো ওই তারটা, তাই না? এটাই তো ওই তারটা, যেই তারের মধ্যে আমাদের চার্জগুলো ছিল, এটাই ওই তারটা। সো এই তারটাকে আমি এখন একটা লাইন দিয়ে, যেহেতু এখানে একটা ব্যাটারির মতো ক্রিয়েট হয় আমরা আগেই দেখে আসছি, সো আমি এটাকে একটা লাইন দিয়ে একটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করলাম। খেয়াল করে দেখো, আমি একটা লাইন দিয়ে একটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করলাম,
এখানে মনে করো একটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করলাম, রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করলাম, ঠিক আছে, রেজিস্ট্যান্স। মনে করো যে এই তারটা যেটা লাগাইছি এই তারটা এক্সটেন্ড করা যায়। তাহলে এখন আমাকে বলো একটা জিনিস, এখানে এইটার মধ্যে বাইরে থেকে কোনো ব্যাটারি কানেক্ট করছি? এই তারটার মধ্যে বাইরে থেকে কোনো ব্যাটারি কানেক্ট করছি? বলো তো এখানে কোনো ব্যাটারি আছে? ভাই লাইভ কি ফেসবুকে হচ্ছে? হচ্ছে। এখানে কোনো ব্যাটারি আছে? ব্যাটারি আছে? ব্যাটারি নাই। এখানে কোনো ব্যাটারি আছে? ব্যাটারি নাই। এখানে রেজিস্ট্যান্স না দিয়ে এখানে একটা বাল্ব দেয়, তাহলে আরও জিনিসটাকে বোঝা যাবে সুন্দর করে। কোনো ব্যাটারি আছে বলো তো? কোনো ব্যাটারি কিন্তু এখানে নাই, কোনো ব্যাটারি এখান থেকে নাই। তার মানে এখানে এই বাল্বটা জ্বলা উচিত, বাল্বটা জীবনেও জ্বলবে না, কোনো ব্যাটারি নাই, বাল্বটা জ্বলবে না। বাট একটু আগের কনসেপ্ট অনুযায়ী আমি তোমাকে এখন দেখাচ্ছি যে একটু আগের কনসেপ্ট অনুযায়ী আমরা এইটা জানি যে কোনোভাবে যদি এই যে তারটাকে, এখানে যে তারটা আছে এটাকে যদি ভি ব্যাগে এই দিক বরাবর আমি নিতে পারি তাহলে এই বাল্বটা জ্বলবে। বলো একমত কিনা সবাই? মনে করো এই তারটা এক্সটেন্ড করা যায়, মনে করো এটা প্রসারিত করা যায়, সো এটাকে ভি ব্যাগে টানলে এখানে চার্জগুলো পোলারাইজড হয়ে যাবে, এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ, তখন আসলে এখানে একটা কারেন্ট ফ্লো হবে। বুঝতে পারছো? একমত তাইলে। এখন আরেকটা জিনিস অন্য একটা এক্সপেক্ট থেকে দেখে আমরা জানি এটাকে যদি ভি ব্যাগে নিতে পারি, তাহলে এখানে যে ব্যাটারির মতো, মানে এটাকে কাইন্ড অফ একটা ব্যাটারির মতো তখন আমরা বলতে পারবো, তাই না? একটা ব্যাটারির মতো বলতে পারবো যে ভি ব্যাগে যদি আমি ধ্রুব বেগে নিতে পারি, এই ভিটা কিন্তু কনস্ট্যান্ট, সো এই ধ্রুব বেগে যদি নিতে পারি এখানে একটা ব্যাটারির মতো ক্রিয়েট হবে। এই ব্যাটারির যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কত ক্রিয়েট হবে এটাও তোমাদের একটু আগে দেখায় আসছি, যে এখানে যে ভোল্টেজটা বা ব্যাটারিটা সেটা কতটুকু ক্রিয়েট হবে? ভিবিডি এর সমপরিমাণ, তাই না? ভিবিডি এর সমপরিমাণ। ডি কি ছিল? এইটুকু ডিস্টেন্স। ওকে, মনে আছে? ঠিক আছে, এতটুকু ক্লিয়ার সবাই, রাইট? এতটুকু ক্লিয়ার সবাই যে এটাকে যদি আমি ভি বেগে বড় করতে পারি, এই পুরো লুপটাকে আমি যদি বড় করতে পারি, এটাকে যদি ভি বেগে সরাইতে পারি, তার মানে এখানে ভোল্টেজের মতো ক্রিয়েট হবে, এখানে একটা ব্যাটারির মতো ক্রিয়েট হবে, ওই ব্যাটারির ভোল্টেজটা এমন হবে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, আমরা যে একটু আগে ফ্লাক্স শিখে আসছি, এটাকে বড় করলে ফ্লাক্সের কি হয়? এই যে এই লুপটা, এই লুপের উপর ফ্লাক্সের কি প্রভাবটা পড়ে একটু দেখো। মনে করো যে এইটুকুর ক্ষেত্রফলের মান, মনে করো এইটুকু হচ্ছে এক্স, এইটুকুর মান হচ্ছে এক্স, এটুকুর মান কি? এটুকুর মান হচ্ছে এক্স। ঠিক আছে, এইটা আমরা গত স্লাইড থেকে পাইছি, সো এটা ধার করে আনা, যে যদি আমি ভি বেগে সরাইতে পারি তাহলে এতটুকু তড়িৎ চালক শক্তি বা ভোল্টেজ সৃষ্টি হওয়ার কথা। সো আমরা এই জায়গাতে মনে করো এইটুকু দৈর্ঘ্য, মানে লুপটা ইনিশিয়ালি যেখানে রাখছিলাম সেইটা হচ্ছে এক্স। তাহলে বলো তো এক্সটা কি বড় করা লাগবে না? যদি আমরা এখানে এই লাইটটা জ্বালাইতে চাই তাহলে বলো এক্সটা কি বড় করা লাগবে না? এটাকে সরাইতে হবে ভি বেগে, তার মানে এক্সটাকে বড় করা লাগবে। সো যদি এটাকে সরাই, এক্সটাকে যদি বড় করি, তবেই এই লাইটটা জ্বলবে। ওকে, সো শুরুর মোমেন্টে, স্টার্টিং মোমেন্টে এখানে ফ্লাক্স কত ছিল আমাকে বলো তো? ফ্লাক্স কত ছিল? ফ্লাক্স কত ছিল? ফ্লাক্স এখানে কত ছিল? এই ফ্লাক্স 0 ছিল। কেমনে? এখানে ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে হচ্ছে চুম্বক ক্ষেত্রটা কতটুকু যাচ্ছে এবং এই ক্ষেত্রফল, এদের গুণফল। দেখো এই ক্ষেত্রফলের ডিরেকশনটা, এটা ভিতরের দিকেও তুমি ধরতে পারো, বাইরের দিকেও ধরতে পারো, ডাজেন্ট ম্যাটার। সো আমরা আসলে ভিতরের দিকটাকেই ধরি, চুম্বক ক্ষেত্রের দিকেই মনে করো এই ক্ষেত্রফলের ডিরেকশনটা আছে, তাহলে দুটো একই দিক বরাবর আছে। তাহলে এখানে ক্ষেত্রফলের মানটা এ এবং চুম্বক ক্ষেত্রের মানটা বি, তার মানে ফ্লাক্স সমান কি? এ বি। তাহলে এখান থেকে ফ্লাক্স সমান তুমি কি পাচ্ছ? এই এটাকে যদি তুমি ডি আর এক্স দিয়ে রিপ্রেজেন্ট করো, তুমি কি এটা পাচ্ছ? বিডি এক্স। এটা কি ফ্লাক্স কিনা বলো? এইটুকু কি শুরুতে ফ্লাক্সের মান ছিল কিনা আশিক? বুঝতে পারছো? এটুকু কি শুরুতে ফ্লাক্সের মান ছিল? ইয়েস, শুরুতে ফ্লাক্সের মান ছিল। এখন আমাকে বলো যে আমি যদি এটাকে ভি বেগে এইদিকে সরাই, মানে এটা যদি ভি বেগে এইদিকে গতিশীল হয়, তখন এখানে ব্যাটারির মতো ক্রিয়েট হবে, এটা আমরা বুঝছি। তখন এখানে লাইটটা জ্বলবে, এটা আমরা বুঝছি। সো এটা যদি ভি বেগে গতিশীল হয় তাহলে ফ্লাক্সটা কি সেম থাকবে? সেম থাকবে না, কারণ এরিয়া তো বেড়ে যাচ্ছে, এরিয়া যেহেতু বেড়ে যাচ্ছে ফ্লাক্সটাও চেঞ্জ হবে। ফ্লাক্সটা সেম থাকবে না, থাকবে কি? ফ্লাক্সটা সেম থাকবে না। তার মানে এটা যদি ভি বেগে এই দিক বরাবর গতিশীল হয়, ফ্লাক্সটা কিন্তু আর সেম থাকবে না। ফ্লাক্সটা সেম থাকবে? থাকবে না। ফ্লাক্সটা সেম থাকবে না। বলো বুঝতে পারছো? তাইলে ফ্লাক্সটা কতটুকু পরিবর্তিত হচ্ছে, আমি যদি এই জিনিসটা বের করতে চাই যে এখানে যে ফ্লাক্সটা,
এরিয়া আর এই বি এর গুণফলের মানটা, এই ফ্লাক্সটার পরিবর্তন কতটুকু হচ্ছে এটা যদি আমি বের করতে চাই, আমি কিভাবে বের করবো বলতো? টাইমের সাপেক্ষে, মানে এটা তো প্রতি মোমেন্টে এটা বড় হচ্ছে, তাই না? আমি যদি এখানে বাল্বটা জ্বালাইতে চাই, প্রতি মোমেন্টে এটা বড় হচ্ছে, তাহলে টাইমের সাপেক্ষে ফ্লাক্সটা কতটুকু চেঞ্জ হচ্ছে এটাকে আমি বলতে পারবো যে ফ্লাক্সটার যে চেঞ্জটা সেটা হয়ে যাবে বিডি এক্স এর যে চেঞ্জটা ডিএক্স বাই ডিটি। ফ্লাক্সের চেঞ্জটা বের করতে যাচ্ছি যে আমার এই এক্সটা বড় হইলে, মানে এই দিক বরাবর ভি বরাবর আগাইলে, এই সাইডটা ভি বরাবর আগাইলে ফ্লাক্সের চেঞ্জটা কত হচ্ছে, এটাকে আমরা এরকমভাবে বলতে পারবো যে সময় সাপেক্ষে ফ্লাক্সের চেঞ্জটা কত হচ্ছে। এই জিনিসটাকে তুমি ভেলোসিটি বলতে পারবা না? ভেলোসিটি বলতে পারবা না বলো তো? ভি, এটাকে ভেলোসিটি বলতে পারবা? পারবা কি না বলো? পারবা? বুঝতে পারছো? এটাকে ভেলোসিটি বলতে পারবা? পারবা? অবশ্যই পারবা। ডিএক্স বাই ডিটিকে তুমি ভেলোসিটি বলতে পারবা, যে এক্স এর চেঞ্জ অফ রেট, মানে এক্স এর রেট অফ চেঞ্জ, এটাকে ভেলোসিটি বলতে পারবা, যে এই দিক বরাবর এই সাইডটা কতটুকু গতিতে যাচ্ছে, যতটুকু গতিতে যাচ্ছে ততটুকু হারেই তো এক্সটা বৃদ্ধি পাচ্ছে। তাইলে একটা জিনিস ইন্টারেস্টিংলি তুমি খেয়াল করো যে এই ক্ষেত্রফলটার মধ্যে ফ্লাক্সের যে পরিবর্তনের হার সেটাও পাইছো ভিবিডি, এবং একটা এই দণ্ডটা যদি ভি ব্যাগে এইদিকে আগায়, তাহলে এখানে যে ব্যাটারিটা ক্রিয়েট হচ্ছে, যে পটেনশিয়ালটা ক্রিয়েট হচ্ছে, যে তড়িৎ চালক শক্তিটা ক্রিয়েট হচ্ছে, সেটাও ভিবিডি। তাহলে আমরা কি বলতে পারবো না যে যতটুকু তড়িৎ চালক শক্তি সৃষ্টি হচ্ছে সেটা আসলে ফ্লাক্সের পরিবর্তনের মানে সমান? এখান থেকে আসলে ফ্যারাডের যে সূত্রটা সেটা আমরা পাই যে যতটুকু তড়িৎচালক বল সৃষ্টি হয় সেটা আসলে ফ্লাক্সের পরিবর্তনের মানের সমান, যে এই ক্ষেত্রফলটার মধ্যে ফ্লাক্সের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটার সমপরিমাণ তড়িৎচালক বল এখানে সৃষ্টি হয়। বই খুলে দেখবা ডিরেক্টলি এই কোয়েশন দেয়া, আগামাথা কিছুই তুমি বুঝবা না, বাট এখন বুঝছো তাসনিয়া, রাকিবুল, আশিক? বুঝতে পারছো এখন সবাই? ঠিক আছে, আমি আবার পুরো জিনিসটা রিক্যাপ করি, খুব সুন্দর করে খেয়াল করবা যে একটা দণ্ড, আর এটা যদি ভি ব্যাগে এইদিকে আগায় তাহলে চার্জগুলা দুইটা পোলে চলে যায়, যে জন্য একটা ব্যাটারির মতো এখানে ক্রিয়েট হয়। ওই ব্যাটারির ভোল্টেজটা কতটুকু? ভিবিডি। কেমনে পাইলাম? খুব সুন্দর করে দেখতে পাচ্ছ যে বলটা কতটুকু বের করছি, কিউভিবি, এখান থেকে তড়িৎ চালক বলটা মানে ইটা বের করছি, এবং এখান থেকে আসলে ভোল্টেজটা বের করে ফেললাম দুই প্রান্তে। সো আমরা জানি যে একটা দণ্ড বা একটা তড়িৎ প্রবাহী তার বা একটা শুধু তার, এটা যদি ভি বেগে এই দিক বরাবর গতিশীল হয় তাহলে এই জায়গাতে এতটুকু ভোল্টেজ ক্রিয়েট হবে। এখন এই জিনিসটাই আমরা একটা সার্কিটের মধ্যে লাগায় তারপর এক্সপেরিমেন্টটা করতে যাচ্ছি। সো এখনও যদি এটাকে ভি ব্যাগে এইদিকে সরাই তাহলে এই পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট হওয়া উচিত, এই জায়গাতে একটা ব্যাটারির মতো ক্রিয়েট হওয়া উচিত, একটা ব্যাটারির মতো এই জায়গাতে ক্রিয়েট হওয়া উচিত। সো এই ব্যাটারির ভোল্টেজটার মান আমরা কিভাবে বের করতে পারি? আমরা এখান থেকে ফ্লাক্সটা বের করলাম, ফ্লাক্সটার মান হচ্ছে এবি, মানে এরিয়া ইন্টু বি এর ভ্যালু। এইটার যে পরিবর্তনের হার সেটাও দেখলাম ভিবিডি এর সমপরিমাণই। তাইলে আমরা বলতে পারি যে এই ফ্লাক্সের পরিবর্তনের হার ইকুয়ালস টু হচ্ছে তোমার তড়িৎচালক শক্তি যতটুকু সৃষ্টি হয়। তার মানে কোনো একটার কিছুর মধ্যে তড়িৎচালক বল বা তাড়িৎচুম্বক আবেশ তখনই হবে যখন ফ্লাক্সের পরিবর্তন হবে। বুঝতে পারছো? ফ্লাক্সের পরিবর্তন হলেই তড়িৎচালক শক্তি থাকে। তোমার এই দণ্ডটা যদি স্থির থাকে, এই জায়গাতে কোনো ভেলোসিটি না থাকে, তাইলে যেমন এখানে কোনো ভোল্টেজ ক্রিয়েট হবে না, কোনো ভোল্টেজ যেমন ক্রিয়েট হবে না ভি0 হইলে, কোনো ভোল্টেজ ক্রিয়েট হবে না। এবং দেখো এটা যদি স্থির থাকে, এটা যদি ভেলোসিটিতে না যায়, তাহলে দেখো ফ্লাক্সও কিন্তু পরিবর্তন হচ্ছে না, ফ্লাক্স কিন্তু তখন ধ্রুবক আছে, তাই না? ধ্রুবক আছে। আর ফ্লাক্স যদি ধ্রুব হয় তার মানে সেখানে কোনো ইএমএফ তৈরি হবে না, তাড়িৎচালক বল সৃষ্টি হবে না। তাড়িৎচালক বল তখনই সৃষ্টি হয় যখন ফ্লাক্সের পরিবর্তন হয়। ফ্লাক্সের পরিবর্তন না হইলে বুঝে নিবা, ফ্লাক্সের যদি পরিবর্তন না হয় তার মানে কোনো দণ্ড এভাবে যাচ্ছে না। সেইভাবে যেহেতু যাচ্ছে না, এখানে কোনো তড়িৎচালক শক্তিও ক্রিয়েট হবে না। বুঝতে পারছো সবাই? তাসনিয়া, আশিক, রাকিবুল, ক্লিয়ার? তার মানে পূর্ব শর্ত কি? ব্যাটারিটার ভোল্টেজ ক্রিয়েট হওয়ার, মানে একটা ব্যাটারির মতো ভোল্টেজ ক্রিয়েট হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন হওয়া লাগবে। ফ্লাক্সের কি হওয়া লাগবে? ফ্লাক্সের পরিবর্তন হওয়া লাগবে, এটা হচ্ছে পূর্ব শর্ত। ঠিক আছে, ফ্লাক্সের পরিবর্তন হইলে এখানে তড়িৎচালক বল সৃষ্টি হবে। এখন আরেকটা জিনিস তোমার এই জায়গাতে বোঝা উচিত, যে একটা জিনিস দেখো, দেখো খুবই মজার একটা জিনিস, খুবই মজার একটা জিনিস। একজন আমরা এরকম প্রবাদ পড়ছি না যে যারে তুমি হচ্ছে উপকারের ঘাড়ে লাত্তি, এরকম একটা জিনিস পড়ছো না? উপকারের ঘাড়ে লাত্তি। সো এখানেও এরকম একটা জিনিস হয়। দেখো এই তড়িৎ ক্ষেত্রটা তার উপকার করছিল না? তড়িৎ ক্ষেত্র আছে বলেই তো এটা গতিশীল থাকা অবস্থায় এখানে
তড়িৎ প্রবাহ ক্রিয়েট হয়েছে, এখন সে ঘাড়ি লাগতে দিবে কেমনে একটু দেখো। এখানে যে ব্যাটারিটা ক্রিয়েট হয় একটু আগে দেখে আসছো, ব্যাটারির পোলারিটিটা কেমন, এরকম না বলো তো, এরকম না যে উপরের দিকটাতে পজিটিভ চার্জ ভিবি, উপরের দিকটাকে পজিটিভ চার্জ, নিচের দিকটাকে নেগেটিভ চার্জ, বলো পোলারিটিটা কি এরকম না? ইয়েস অর নো? ইয়েস। পোলারিটি যদি ব্যাটারিটার এরকম হয়, তড়িৎ প্রবাহটা কেমনে সৃষ্টি হবে? এমনে না। তড়িৎ প্রবাহটা কেমনে সৃষ্টি হবে? এমনে না বলো তো? ইয়েস, একটা তড়িৎ প্রবাহ তুমি পাবা এই দিক বরাবর। কখন? যখন তুমি এটাকে ভি বেগে মুভ করতেছো, যখন তুমি এটাকে ভি বেগে মুভ করতেছো। এখন তড়িৎ প্রবাহের জন্য একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, মনে আছে? তাইলে এর ভিতরে যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয়ে গেল, সেটার ডিরেকশনটা তুমি দেখো তো। তড়িৎ প্রবাহের দিকে 4 আঙ্গুল ঘোরাও, বুড়ো আঙ্গুলটা চৌম্বক ক্ষেত্রে ডিরেকশন দেয়। তাহলে তার তড়িৎ প্রবাহের জন্য তার নিজের যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এটা কি ওই চৌম্বক ক্ষেত্রটাকে অপোজ করতেছে না বলতো, বাধা দিচ্ছে না? দেখো, বাইরের চৌম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে ছিল এবং তার মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টির জন্য তার যে চৌম্বক ক্ষেত্রটা সেটা কিন্তু বাইরের দিকে। তার মানে সেটা এই যার জন্য সৃষ্টি হয়েছে তাকে বাধা দিচ্ছে। সো এইটা আসলে বোঝায় যে যে উপকার করছে তার আসলে ঘাড়ে লাত্তিটা দিছে। বুঝছো? বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? তার মানে যেই দিক বরাবর চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছিল, মানে ফ্লাক্সের পরিবর্তনটা যেই দিক বরাবর হচ্ছিল, তার বিপরীত দিকে সে ফ্লাক্স তৈরি করে। মোট কথা অপোজ করতে চায় সব সময়, সব সময় ফ্লাক্সের পরিবর্তনটাকে অপোজ করতে চায়। দেখো এখানে এটা যখন বড় করতেছিলা, খেয়াল করে দেখো, বড় করতেছিলা তখন ফ্লাক্স বাড়তেছিল, তাই না? ক্ষেত্রফল বাড়তেছিল, ফ্লাক্স বাড়তেছিল। এই বাড়াটাকে সে অপোজ করতে চায়। অপোজ করবে কেমনে? যেহেতু এই দিক বরাবর ফ্লাক্স বাড়তেছে, সে যদি বিপরীত দিকে ফ্লাক্স তৈরি করে তাইলে সেটাকে অপোজ করা সম্ভব। সো যখনই দেখতেছে ফ্লাক্স বাড়তেছে ভিতরের দিকে, তখনই সে বিপরীত দিকে অপোজ করার জন্য এই দিক বরাবর ফ্লাক্স তৈরি করে। দেখো তার জন্য যে চৌম্বক ক্ষেত্রটা সেটা এই দিক বরাবর, এবং তার জন্য যে ক্ষেত্রফলটা তুমি গুণ করো তাহলে দেখবা এই দিক বরাবর ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে তার জন্য। তার মানে বাইরের যে ফ্লাক্সটার জন্য তার সৃষ্টি হচ্ছিল, তাকে অপোজ করার জন্য সে ফ্লাক্স তৈরি করে। তাইলে কি জিরো হয়ে যাবে? ব্যাপারটা হচ্ছে এরকম, সে যতটুকু ফ্লাক্সের পরিবর্তন ঘটাতে চায়, মানে তোমার যতটুকু পরিবর্তন হতে চায়, মানে ফ্লাক্সটার পরিবর্তন যতটুকু হচ্ছে সে ঠিক ততটুকুই বিপরীত দিকে ফ্লাক্স তৈরি করে। সো আলটিমেটলি দুইটার নিট নিলে জিরো হবে, বাট নিট আমরা নিচ্ছি না। আমরা যে জাস্ট এইটা দেখতে চাচ্ছি যে আসলে তড়িৎ প্রবাহের মানটা কত, বা এখানে ব্যাটারির মানটা কত। ব্যাটারির মানটা নিয়ে আমরা কনসার্ন, ব্যাটারির মানটুকু নিয়ে আমরা কনসার্ন। বুঝতে পারছো? ব্যাটারির মানটুকু নিয়ে আমরা কনসার্ন। ক্লিয়ার সবাই? বোঝা গেল? তার মানে একটা জিনিস বুঝতেছো যে এইটার ভি বেগে মুভ করার জন্য এখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছিল, এই তড়িৎ প্রবাহের জন্য আবার এই দিক বরাবর বি ক্রিয়েট হচ্ছে বা একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। তাইলে সে আসলে কি চাচ্ছে? সে চাচ্ছে যেই প্রভাবটা এখানে পড়তেছে সেটাকে অপোজ করতে। দেখো এটা যখন বড় করতেছো তখন এর ফ্লাক্স বাড়তেছে না? দেখো এরিয়া বাড়তেছে, ভিতরে যে চৌম্বক ক্ষেত্র আছে এর ফ্লাক্স বাড়তেছে, ফ্লাক্স বাড়তেছে। এই ফ্লাক্সটাকে সে অপোজ করতে চাচ্ছে, যে কোনো তার ফ্লাক্সটাকে অপোজ করতে চায়। সো যখনই সে অপোজ করতে চায় তখনই বিপরীত দিকে দেখো একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এই অপোজ করার জন্যই আসলে এই ইএমএফটা সৃষ্টি হয়, অপোজ করার জন্যই আসলে এই ইএমএফটা সৃষ্টি হয়। বুঝছো? অপোজ করাটার জন্যই আসলে এই ইএমএফ বা তাড়িৎচালক শক্তি যেটা আছে সেই তাড়িৎচালক শক্তিটা সৃষ্টি হয়। তাইলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি কিছু ডিরেকশন নিয়ে তোমাদের পড়াশোনা করাই, যে মনে করো যে এখানে একটা, আমরা তো এতক্ষণ কি করছি, আমরা এতক্ষণ আমার কয়েলটাকে মুভ করাইছি, কয়েলটাকে বড় ছোট করাইছি। দেখো অনেকভাবেই আসলে তোমার এই তাড়িৎচুম্বক আবেশ সৃষ্টি হইতে পারে। আমরা এতক্ষণ কি করছি বলতো, আমাদের যে কয়েলটা আছে এর ক্ষেত্রফল বাড়াইছি কমাইছি, বাড়াইছি কমাইছি, তাই না? এর ক্ষেত্রফল বাড়াচ্ছিলাম ধ্রুব বেগে, মনে আছে? মনে করো এটা একটা স্কোয়ার কয়েল, স্কোয়ার টাইপের কয়েল, স্কোয়ার টাইপের কয়েল, এর ক্ষেত্রফল ধ্রুব বেগে বাড়াচ্ছিলাম, তাই না বলতো? এই সাইডটা ভি বেগে বাড়াচ্ছিলাম, মনে আছে? ভি বেগে বাড়াচ্ছিলাম, এর ক্ষেত্রফল বাড়াচ্ছিলাম, মানে এই জায়গাতে কি সৃষ্টি হচ্ছিল? এই জায়গাতে আমাদের ফ্লাক্স বাড়তেছিল, ফ্লাক্স বাড়তেছিল, এই জায়গাতে আমাদের ফ্লাক্স বাড়তেছিল। আর এই ফ্লাক্স বাড়াটাকে অপোজ করার জন্য খেয়াল করে দেখো ফ্লাক্স তাহলে কোন দিকে বাড়তেছে, তুমি ডিরেকশনগুলো, তড়িৎ প্রবাহের ডিরেকশনগুলো এমনি বুঝে যাবা। ফ্লাক্স তাহলে কোন দিক বরাবর বাড়তেছে বলো তো? এইটার ক্ষেত্রফল যদি তুমি বাড়াও, ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে ফ্লাক্স ভিতরের দিকে বাড়তেছে। তাহলে সে যদি এটাকে অপোজ করতে চায়, কোন দিক বরাবর চৌম্বক ক্ষেত্র তৈরি করবে বলতো? বিপরীত দিক বরাবর। তার মানে বিপরীত দিক বরাবর এখানে সে তৈরি করতে চাবে,
এটা তার তৈরি কথা, এটা হচ্ছে ইনডিউসড, ভিতরের দিকে তৈরি হবে, এরকম ভাবে চুম্বকক্ষেত্র সৃষ্টি তৈরি হবে। সো এরকম ভাবে তৈরি হইতে হইলে অবশ্যই এই দিক বরাবর কারেন্ট ফ্লো হইতে হবে, এই দিক বরাবর কারেন্ট ফ্লো হইতে হবে, বুঝছো? সো এই দিক বরাবর কারেন্ট ফ্লো হওয়া মানে এখানে একটা তোমার তড়িৎচালক বল সৃষ্টি হবে এরকম ভাবে, যেটা আমরা একটু আগে দেখছিলাম। বলো বুঝতে পারছো এতটুকু? বুঝছো? মানে যেই দিক বরাবর চুম্বকক্ষেত্র আছে এর বিপরীত দিকে সে চুম্বকক্ষেত্র তৈরি করতে যাবে। যে দিক বরাবর চুম্বকক্ষেত্র আছে ওইটা না এক্স্যাক্টলি, যেই দিক বরাবর ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, যেই দিক বরাবর ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে বা ফ্লাক্সের চেঞ্জটাকে সে অপোজ করতে যাবে। ফ্লাক্সটা ভিতরের দিকে বাড়তেছিল, এরিয়া যত বাড়াচ্ছিল ফ্লাক্সটা ভিতরের দিকে বাড়তেছিল, সে এই ফ্লাক্সটাকে অপোজ করার জন্য এই দিক বরাবর চুম্বকক্ষেত্র সৃষ্টি করে। এখন একটু এটার উল্টা জিনিসটা দেখো, মনে করো যে তুমি এখন এটাকে ছোট করতেছো, এইটাকে ছোট করতেছো, খেয়াল করে দেখো, এটাকে ছোট করতেছো, এই দিক বরাবর বেগ দিছো, তাইলে ফ্লাক্সের চেঞ্জটা দেখো, ফ্লাক্সের চেঞ্জটা বোঝার চেষ্টা করো, ফ্লাক্সের চেঞ্জটা বোঝার চেষ্টা করো। ভিতরের দিকে চুম্বকক্ষেত্র আছে, ফ্লাক্সের চেঞ্জটা বোঝার চেষ্টা করো, বলো ফ্লাক্সের চেঞ্জটা, ফ্লাক্স তো এখানে ভিতরের দিকে, তাই না? মনে করো এই যে ক্ষেত্রফলটা আছে এটা ডিরেকশন ভিতরের দিকে, তাহলে ভিতরের দিকে চুম্বকক্ষেত্র আছে, ভিতরের দিকে ক্ষেত্রফলের ডিরেকশন, ফ্লাক্স ভিতরের দিকে। বাট যখন এরিয়াটা ছোট হচ্ছে ফ্লাক্স কি কমতেছে নাকি বাড়তেছে? ফ্লাক্স কি ভিতরের দিকে যেটা ছিল এটা কমতেছে নাকি বাড়তেছে? ফ্লাক্সটা কমতেছে, ফ্লাক্সটা কমতেছে। তাহলে তোমার এই সার্কিটটা চাবে, এই লুপটা চাবে ফ্লাক্সটাকে অপোজ করতে। ফ্লাক্সটা যে কমতেছে, কমানো যাবে না, সে চাবে যেন সেমই থাকে। তাইলে এটাকে যদি সে তোমার অপোজ করতে চায়, ফ্লাক্সটা কমতেছে এই ঘটনাটাকে সে যদি অপোজ করতে চায়, সেও ভিতরের দিকে ক্রিয়েট করবে, সেও ভিতরের দিকে চুম্বকক্ষেত্র ক্রিয়েট করবে। তার মানে কখন ভিতরের দিকে চুম্বকক্ষেত্র ক্রিয়েট করবে? যখন এই দিক বরাবর তোমার তড়িৎ প্রবাহিত হবে, যখন এইভাবে তোমার তড়িৎ প্রবাহিত হবে, যখন এইভাবে তোমার তড়িৎ প্রবাহিত হবে। তার মানে এখানে ব্যাটারিটার পোলারিটিটা কেমন হবে? যে ব্যাটারিটা সৃষ্টি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পটেনশিয়ালটা, ইএমএফ, সেই ব্যাটারিটার পোলারিটি হবে এরকম। কেন? কারণ একটু আগে তুমি খেয়াল করো, আমরা এমনে জিনিসটাকে ফিল করলাম, এমনে জিনিসটাকে ফিল করো। যদি ভেলোসিটি এই দিক বরাবর থাকতো, ভিবি পজিটিভ চার্জ নিচের দিকে আসতো, নেগেটিভ চার্জ উপরের দিকে যাইতো, তার মানে তোমার পোলারিটি চেঞ্জ হয়ে যেত, কারেন্টের ডিরেকশনও চেঞ্জ হয়ে যেত। বুঝছো? বুঝতে পারছো? তার মানে অপোজ করতে চায়, তোমার যে ফ্লাক্সের পরিবর্তনটা এটাকে অপোজ করতে চায় সবসময় তোমার তড়িৎচালক শক্তিটা, যেটা ইনডিউসড হচ্ছে। ক্লিয়ার সবাই? সো এতক্ষণ তো আমরা আমাদের যে লুপটা আছে এই লুপটাকে ছোট বড় করতেছিলাম। ব্যাপারটা যদি অন্যরকম হইতো, খেয়াল করে দেখো জিনিসটা খুবই মজার। ব্যাপারটা যদি অন্যরকম হইতো, মনে করো তোমার ক্ষেত্রফলটা ফিক্সড, ক্ষেত্রফলের মানটা ফিক্সড, এটাকে ছোট বড় করতেছো না, ক্ষেত্রফলের মানটা ফিক্সড। খেয়াল করে দেখো ক্ষেত্রফলটা ফ্লোরে আছে, এটার মানটা ফিক্সড। খুবই মনোযোগ দিয়ে দেখো, খুবই মজার টপিক, একবার বুঝে গেলে খুবই সহজ। ক্ষেত্রফলটার মানটা ফিক্সড। এখানে একটা চৌম্বক ক্ষেত্র তুমি আনা নেওয়া করতেছো, একটা চৌম্বক ক্ষেত্র, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা মনে করো তুমি আনতেছো, এই দিক বরাবর মোশন ঘটাচ্ছ, এইটা এখন ভি বেগে তুমি এইদিকে আনতেছো, তোমার ক্ষেত্রফল এখন ফিক্সড আছে, এটাকে ভি বেগে এখন এইদিকে আনতেছো। এরকম কেসে তুমি আমাকে বলো ফ্লাক্স কি বাড়তেছে নাকি কমতেছে? ফ্লাক্স কি বাড়তেছে নাকি কমতেছে? বলো ফ্লাক্স কি বাড়তেছে নাকি কমতেছে? অবভিয়াস কথাবার্তা, ফ্লাক্সটা বাড়তেছে, তাই না? বাড়তেছে না? এটাকে যত কাছে আনবা তত বেশি ফিল লাইন, তার মানে ফ্লাক্সটা বাড়তেছে। তার মানে যেই ফ্লাক্সটা বাড়তেছে এইটাকে কমানোর জন্য সে কি করবে? সে উল্টা দিকে ফ্লাক্স তৈরি করবে না। দেখো এই দিক বরাবর তোমার চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে যাচ্ছে, যেহেতু নর্থ পোল থেকে চৌম্বক ক্ষেত্র বের হয়, নর্থ পোল থেকে চৌম্বক ক্ষেত্র বের হয়, তার মানে এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র ঢুকতেছে এবং ফ্লাক্সটা বাড়তেছে। এটাকে অপোজ করার জন্য সে আসলে বিপরীত দিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। তাহলে এখানে এমনভাবে তড়িৎ প্রবাহটা চলবে যে যেন বিপরীত দিক বরাবর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তাহলে বিপরীত দিক বরাবর চৌম্বক ক্ষেত্র কেমনে সৃষ্টি হবে? যখন এখানে এইভাবে যখন কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে আসবে, যখন এইভাবে এখানে তড়িৎ প্রবাহিত হবে। বুঝতে পারছো কিছুটা? সবুজটা এই চৌম্বক ক্ষেত্রটা আনার জন্য হচ্ছিল, আনার জন্য চৌম্বক তোমার হচ্ছে এই যে তোমার তলটা আছে এই তলের ভিতর দিয়ে এই চৌম্বক ক্ষেত্রটা যাচ্ছিল। এখন কাছে যত আনতেছো এই ফ্লাক্সটা বাড়তেছে, এই লুপটা চাবে এই ফ্লাক্সের মানটা কমাইতে, মানে এই ফ্লাক্সের পরিবর্তনটা না ঘটাইতে। তাহলে ফ্লাক্সের মানটা যেহেতু বাড়তেছে সেটাকে কমাইতে চেষ্টা করবে, তার মানে সে বিপরীত দিকে এর উল্টা দিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। কেমনে সৃষ্টি হবে? যখন তুমি এরকম ভাবে একটা তড়িৎ প্রবাহ এখানে ঘটাইতে পারবা, এরকম ভাবে একটা তড়িৎ প্রবাহ এখানে ঘটাইতে পারবা। বুঝছো? বুঝতে পারছো? সো এই জিনিসটাকে একটা সাইড ভিউ তোমাদের দেই, তাহলে আরো ভালো করে বুঝবা। এই জিনিসটাকে একটা সাইড ভিউ মনে করো তোমাদের দেওয়ার চেষ্টা করি। মনে করো এখানে একটা কয়েল আছে, ঠিক আছে, একটা কয়েল আছে,
ওকে, একটা কয়েল আছে, এটা মনে করো একটা পাইপ, বা কেমনে বোঝানো যায়, আচ্ছা এখানে কয়েল আঁকাই, হাতেই আঁকাই। মনে করো এখানে একটা কয়েল আছে, এই হচ্ছে তোমার কয়েলটা, ঠিক আছে, এই হচ্ছে তোমার কয়েলটা, খেয়াল করে দেখো, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এই হচ্ছে তোমার কয়েলটা, এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, এটার যে নর্থ পোল সেটা এটা, এটার যে সাউথ পোল সেটা এটা। এখন এটা এই দিক বরাবর আসতেছে, এই দিক বরাবর আসতেছে ভি বেগে, ভি বেগে, ভি বেগে এই দিক বরাবর আসতেছে। তাইলে বলো তো এর ভিতর দিয়ে বলরেখার সংখ্যা বাড়তেছে কিনা, এই ক্ষেত্রফলের মধ্যে বলরেখার সংখ্যা বাড়তেছে কিনা মেহেদি, রাকিবুল, আশিক, তাসনিয়া, বাড়তেছে কিনা? বাড়তেছে। তার মানে এর ভিতর দিয়ে, যে এই ক্ষেত্রফলের ভিতর দিয়ে ফ্লাক্সের ভ্যালুটা বাড়তেছে না, ফ্লাক্সের ভ্যালুটা বাড়তেছে না, বাড়তেছে। তার মানে সে কি চেষ্টা করবে, সে চেষ্টা করবে ফ্লাক্সের পরিবর্তনটা যেন না হয়, অর্থাৎ সে বিপরীত দিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করার চেষ্টা করবে। তাহলে সে চেষ্টা করবে হলো যেন এই দিক বরাবর একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তাহলে এই দিক বরাবর কখন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে? যখন এই লুপটার মধ্যে এইভাবে তড়িৎ প্রবাহটা হবে, এইভাবে তড়িৎ প্রবাহ হলেই কিন্তু এইভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তার মানে এইভাবে যখন তড়িৎ প্রবাহটা হবে, এই দিক দিয়ে উপরে যাবে, এই দিক দিয়ে নিচে আসবে, এইভাবে তড়িৎ প্রবাহ হলেই এখানে চৌম্বক ক্ষেত্র এরকমভাবে সৃষ্টি হবে। বুঝছো? ওকে, সো এই জিনিসটাকে একটু সুন্দর করে জিনিসটাকে আরো রিপ্রেজেন্ট করা যায়। সে সবসময় বাধা দিতে চায়, অর্থাৎ যখন নর্থ পোল আসে, নর্থ পোলকে বিকর্ষণ করতে পারে এরকম একটা পোল সে এখানে তৈরি করতে চায়, অর্থাৎ সে এখানে নর্থ পোল তৈরি করতে চায়, নর্থ পোল তৈরি করতে চায়। আর নর্থ পোল তৈরি করতে হলে এইরকম ভাবেই তোমার চৌম্বক ক্ষেত্রটা, মানে তড়িৎ ক্ষেত্রটা যাইতে হবে, বা এখানে কারেন্টটা সৃষ্টি হইতে হবে। হ্যাঁ, সাইড চেঞ্জ করলে কি হবে আমি তোমাকে বুঝাচ্ছি। দেখো, নর্থ পোল আসতেছে, সে এইটাকেই অপোজ করতে চায়। অপোজ করা মানে কি, এখানে একটা নর্থ পোল সে ক্রিয়েট করবে। তোমাদের মনে আছে ছোটবেলায় পড়াইছিলাম যে এই যে এই সাইডটা, মনে করো তুমি এটাকে সাইড ভিউ, এখান থেকে চোখ দিয়ে দেখতেছো, এখান থেকে চোখ দিয়ে দেখতেছো, চোখ দিয়ে দেখলে এটাকে একটা বৃত্তের মতো দেখতে পাবা কিনা বলো তো, ইয়েস অর নো? এই লুপটাকে এই সাইড দিয়ে দেখলে বৃত্তের মতো দেখতে পাবা না? বলো বৃত্তের মতো দেখতে পাবা কিনা? ইয়েস, বৃত্তের মতো দেখতে পাবা। তাহলে ওই বৃত্ততে যদি একটা নর্থ পোল ক্রিয়েট হয়, এটাকে এমনি লিখবা নর্থের এন, তার মানে ওই বৃত্ততে এরকম ভাবে তোমার তড়িৎ প্রবাহিত হবে। খেয়াল করে দেখো, এটাকে যদি সোজা করি, এটাকে যদি সোজা করি, এটাকে যদি সোজা করি, তাহলে এই পাশ দিয়ে উঠবে, ওই পাশ দিয়ে নামবে, বলো একমত? এটাকে যদি সোজা করি, এই পাশ দিয়ে উঠবে, ওই পাশ দিয়ে নামবে, ধরতে পারছো এখন? তার মানে নর্থ পোল যদি আসে, সে নর্থ পোলকে অপোজ করতে চায়, নর্থ পোলকে অপোজ করে নর্থ পোল, নর্থ পোলকে বিকর্ষণ করে নর্থ পোল, তার মানে সে এখানে একটা নর্থ পোল সৃষ্টি করতে চাবে। সো নর্থ পোল কিভাবে সৃষ্টি হবে, তুমি এই পাশ থেকে যদি চোখ দিয়ে দেখো, একটা বৃত্তের মতো দেখতেছো, এই বৃত্তের মধ্যে এন ক্রিয়েট হবে। এন ক্রিয়েট হওয়া মানে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে আসবে। বুঝা গেল এখন? বুঝা গেল? সবাই বুঝছো? বুঝতে পারছো এখন? রাকিবুল ইসলাম, বিদ্যুৎ প্রবাহের দিকটা বুঝি নাই, এই জিনিসটা চ্যাপ্টার 4-এ পড়াইছি। চ্যাপ্টার 4টা পড়ছো রাকিবুল? চ্যাপ্টার 4 পড়ছো? চ্যাপ্টার 4-এর এক ক্লাস করছো না, আরো কয়েকটা ক্লাস করতে হবে, তাইলে এই জিনিসটা বুঝে যাবা। সো ব্যাপারটা এখানে এরকম যে তোমার এই যে তোমার যে চৌম্বক ক্ষেত্রটা এখানে আসতেছে, এটাকে অপোজ করতে চাবে, ইয়েস অর নো? অপোজ করতে চাবে। এখানেও তো তাই হচ্ছিল, যে ফ্লাক্সটা যে বাড়তেছিল বা ফ্লাক্সটা যে কমতেছিল, এটাকে অপোজ করার জন্য সে একটা ফ্লাক্স তৈরি করতেছিল। যখন এটা ভিতরের দিকে আসতেছে, ফ্লাক্স এখানে কমে যাচ্ছে, এই ডিরেকশনে ফ্লাক্স বাট কমে যাচ্ছে, ওটাকে সাপোর্ট করার জন্য সে আসলে এই দিক বরাবর একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, যেন ফ্লাক্সের পরিবর্তনটা না হয়। এটা যখন বড় হচ্ছিল, তখন ভিতরের দিকের ফ্লাক্সের মানটা বেড়ে যাচ্ছিল। সো এটা যেন না বাড়ে, সেজন্য এটাকে অপোজ করার জন্য এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতেছিল। সো এটা তো ছিল এরকম কেসে। এখন যদি আমার এই জিনিসটা ফিক্স থাকে, চৌম্বক ক্ষেত্র যদি এটার কাছে আসে, তার মানে নিচের দিক বরাবর ফ্লাক্সটা বাড়তেছে, এটাকে সে অপোজ করতে চাবে। অপোজ করতে চাইলে কি করবে? উপরের দিক বরাবর একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। উপরের দিক বরাবর চৌম্বক ক্ষেত্র তখনই সৃষ্টি হবে যখন এইরকম ভাবে তোমার কি, এরকম ভাবে যখন তোমার তড়িৎ ক্ষেত্রটা হয়। মনে করো এখানে আমি বললাম যে ভিতরের দিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তাইলে তোমার কেমনে এখানে তড়িৎ প্রবাহ হওয়া লাগবে, এখানে তড়িৎ প্রবাহ হওয়া লাগবে এমনি, 4 আঙুল ঘোরাও, বুড়ো আঙুলটা চুম্বকের ডিরেকশন। এতটুকু জানো তো রাকিবুল? এতটুকু জানো না? ঠিক আছে, তাহলে এখন একটা নর্থ পোল আসতেছে। নর্থ পোল আসা মানে কি? নর্থ পোল আসা মানে কি? নর্থ পোল আসা মানে এখানে ফ্লাক্স বাড়তেছে, এই দিক বরাবর ফ্লাক্স বাড়তেছে। তাহলে সে চেষ্টা করবে যেন এই দিক বরাবর ফ্লাক্স না বাড়ে, অর্থাৎ সে বিপরীত দিক বরাবর একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে চাবে। তাহলে এখানে একটা লুপ আছে, খেয়াল করে দেখো, ইমাজিন করে দেখো, এখানে একটা লুপ আছে। সে চাচ্ছে যেন এই দিক বরাবর একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে অবভিয়াস কথাবার্তা 4 আঙুল ঘুরাও,
এই দিক বরাবর উপরে উঠবে কারেন্ট, এই দিক বরাবর কারেন্ট নিচে নামবে। বা সহজভাবে জিনিসটা বোঝার জন্য নর্থ পোল যেই দিক থেকে আসতেছে, নর্থ পোল আসার সময় এটাকে অপোজ করতে চায়, অর্থাৎ এখানে সে একটা নর্থ পোল ক্রিয়েট করবে। সো নর্থ পোল ক্রিয়েট করলে এই জায়গাতে তোমার তড়িৎ প্রবাহ হবে এই দিক বরাবর, মানে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরবে এই জায়গাতে তড়িৎ প্রবাহটা, যেই ইনডিউস তড়িৎ প্রবাহটা এখানে সৃষ্টি হবে। ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার? বুঝছো সবাই এতটুকু? তাইলে আমাকে এখন তোমরা উত্তর করবা, মনে করো এখন যদি নর্থ পোলটা এখান থেকে চলে যায়, নর্থ পোলটা এখান থেকে যদি চলে যায়, নর্থ পোলটা এখান থেকে যদি চলে যায়, ওকে, মনে করো নর্থ পোলটা এখান থেকে চলে যাচ্ছে, সে আগে আসছিল, এখন মনে করো চলে যাচ্ছে, এখন মনে করো নর্থ পোলটা চলে যাচ্ছে, এখন ওইখানে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা কেমন হবে? এখন ওই জায়গাতে কেমন পোল সৃষ্টি হবে, সাউথ পোল নাকি নর্থ পোল? বলো, কোন পোল সৃষ্টি হবে? কোন পোল সৃষ্টি হবে? সবভাবেই তুমি বুঝতে পারবা জিনিসটা, সবভাবেই জিনিসটা বুঝতে পারবা, সবভাবেই জিনিসটা বুঝতে পারবা। দেখো, তোমার যদি এই জায়গাতে নর্থ পোল চলে যায়, নর্থ পোল যদি চলে যায়, সে এটাকে অপোজ করবে, সে এটাকে কি করবে? সে এটাকে অপোজ করবে, অবভিয়াস কথাবার্তা, তার এটাকে অপোজ করা লাগবে, অপোজ না করলে হবে না, সে এটাকে অপোজ করতে চাবে, তাই না? তার মানে নর্থ পোল যদি এখান থেকে চলে যাচ্ছে, সে এটাকে অপোজ করতে চাবে, তার মানে সে একটা সাউথ পোল ক্রিয়েট করবে। তাহলে জিনিসটাকে যদি এমনি তুমি এখান থেকে চোখ দিয়ে দেখো, তাহলে একটা বৃত্তের মতো দেখবা। এখানে যদি সাউথ পোল ক্রিয়েট হয় বৃত্তের মতো যেটা দেখতেছো, তার মানে এখানে তড়িৎ প্রবাহিত হবে এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর। বা তুমি এইভাবে চিন্তা করো, এখান থেকে নর্থ পোল দূরে চলে যাচ্ছে, তার মানে এখানে এই দিক বরাবর যে ফ্লাক্স ছিল, এই ফ্লাক্সের মানটা কমতেছে, তাই না? এই সাদা ফ্লাক্সের মানটা কমতেছে যেহেতু নর্থ পোল দূরে চলে যাচ্ছে। তার মানে সে চাবে না ফ্লাক্সটা কমুক, সে চাবে না ফ্লাক্সটা কমুক, তার মানে সে আরও এই দিক বরাবর একটা বি তৈরি করবে। তাহলে তখনই এই দিক বরাবর বি তৈরি হবে যখন এখানে তড়িৎ ক্ষেত্রটা এইভাবে হবে, এইভাবে চার আঙুল ঘুরাও ভিতরের দিকে তোমার চুম্বক ক্ষেত্র। তাহলে যখন তোমার তড়িৎ প্রবাহটা এরকম ভাবে হবে, তখনই তোমার এই দিক বরাবর আরও বি তৈরি হবে। বুঝতে পারছো সবাই? তো সবচেয়ে সহজ ডিরেকশন হইলো, মানে সবচেয়ে সহজভাবে ক্যালকুলেট করার ওয়ে হইলো যে তুমি আসলে এইভাবে চিন্তা করবে যে নর্থ পোল দূরে চলে গেলে সেটাকে আটকাইতে যাবে, তার মানে এখানে সাউথ পোল ক্রিয়েট করবে। তো সাউথ পোলের সময় এরকমভাবে তড়িৎ প্রবাহ হইতে হয়। তার মানে তড়িৎ প্রবাহটা এটাকে সোজা করো, এদিক দিয়ে নামবে, এদিক দিয়ে উঠবে, এদিক দিয়ে নামবে, এদিক দিয়ে উঠবে। ক্লিয়ার সবাই? বুঝে গেছো? বুঝতে পারছো? এখন যদি তোমার চৌম্বক ক্ষেত্রটা উল্টে যায়, অর্থাৎ সাউথ পোল চলে যাচ্ছে, সাউথ পোল চলে যাচ্ছে, তার মানে সাউথ পোল যদি চলে যায়, এখানে সাউথ পোলের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এই দিক বরাবর থাকে, সাউথ পোলের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এই দিক বরাবর থাকে, তার মানে ফ্লাক্সটা এই দিক বরাবর, তার মানে এই দিক বরাবর ফ্লাক্স কমে যাচ্ছে, ফ্লাক্স কমে যাচ্ছে এই দিক বরাবর, তার মানে এ আরও এটাকে সাপোর্ট করবে যে এই দিক বরাবর ফ্লাক্স কমানো যাবে না, অপোজ করবে এই জিনিসটাকে, তার মানে সে আরও এই দিক বরাবর ফ্লাক্স তৈরি করবে। দ্যাট মিনস এখানে চৌম্বক ক্ষেত্র এভাবে সৃষ্টি হইতে হলে এইভাবে তোমার তড়িৎ প্রবাহ হইতে হবে, তার মানে এই দিক দিয়ে উঠবে, ওই দিক দিয়ে নামবে। বা তুমি উল্টাভাবে চিন্তা করলে, এখান থেকে যে বৃত্তটা দেখতেছো, এখান থেকে তাকিয়ে যে বৃত্তটা দেখতেছো, এখানে একটা কি পোল তৈরি করতে হবে? সাউথ পোল চলে যাচ্ছে, এটাকে আকর্ষণ করতে হবে, তার মানে নর্থ পোল তৈরি করতে হবে। তার মানে নর্থ পোল তৈরি করতে হলে তোমার এখানে তড়িৎ ক্ষেত্রটা এইভাবে তোমার হওয়া লাগবে, এটাকে সোজা করো, এদিক দিয়ে উপরে উঠবে, এদিক দিয়ে নিচে নামবে। বা তুমি যদি এমনিও বুঝো যে উপরে যাচ্ছে নিচে নামতেছে, তার মানে তখনই চৌম্বক ক্ষেত্র এই দিকে সৃষ্টি হবে। বলো ডিরেকশনগুলো সবাই ক্লিয়ার কিনা? ডিরেকশনগুলা সবাই ক্লিয়ার কিনা? সবাই বলো বুঝতে পারছো যে কেমনে এই জায়গাতে তোমার কারেন্টটা ফ্লো হয়, কারেন্টের ডিরেকশনগুলা, কারেন্টের ডিরেকশনগুলো আশা করি বুঝছো। কারেন্টের ডিরেকশনগুলো নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। ওকে, ঠিক আছে, কারেন্টের ডিরেকশনগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। এখন এই কারেন্টের জন্য, মানে কারেন্টটা যে হচ্ছে একটা ব্যাটারির জন্যই তো হচ্ছে, এই যে পটেনশিয়ালটার জন্যই তো হচ্ছে, তার মানে এখানে কতটুকু পটেনশিয়াল সৃষ্টি হচ্ছে, কতটুকু পটেনশিয়াল, মনে করো এখানে একটা মিটার লাগানো, কতটুকু ইএমএফ তৈরি হচ্ছে। ইএমএফটা যেটা তৈরি হচ্ছে এটা তো আমরা অলরেডি ক্যালকুলেট করে আসছি যে ফ্লাক্সের যতটুকু চেঞ্জটা হচ্ছে প্রতি সেকেন্ডে, ফ্লাক্সের যতটুকু চেঞ্জটা হচ্ছে সেটাই আমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সমান। তার মানে ইএমএফটা এই জায়গাতে হচ্ছে আমার ফ্লাক্সের পরিবর্তনের সমান, ফ্লাক্সের পরিবর্তনের সমান, ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। বুঝতে পারছো? এটা হচ্ছে ভোল্টেজটা, কতটুকু ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে সেটা, কতটুকু ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে সেটা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো সবাই? ঠিক
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝছো সবাই এটা? সো যদি বুঝে থাকো তাহলে তুমি বাকি যতগুলা ম্যাথ আছে এখানের এই সবগুলা ম্যাথ তুমি করতে পারবা, এই সবগুলা ম্যাথ তুমি করতে পারবা। দেখো এন্ড ওই ফর্মুলাতে একটা এন আসবে যদি পাক সংখ্যা এন থাকে, তোমরা এটা জানো যে এনটা পাকে দিলে কতটুকু ফ্লাক্সের পরিবর্তন হবে, এন ইন্টু ডি5/ডিটি। এনটা ফ্লাক্সে এন মানে এনটা ফ্লাক্সের জন্য এন গুণ হয়ে যাবে এনটা পাকের জন্য। একটা কুণ্ডলীর পাক সংখ্যা 100, চুম্বকের নিকটতে এত সেকেন্ডে সরিয়ে পাকের ফ্লাক্স এত থেকে এত হয়, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি, তার মানে ইএমএফ ইকুয়ালস টু ফ্লাক্সের মান, এর মানটা কত, পাকের মান 100, ফ্লাক্সের পরিবর্তনটা কত, 30 থেকে 2 হয়েছে, তার মানে 30 - 2 ইন্টু 10⁻⁻5। এখানে তোমার ডেরিভেটিভ আছে, ডিফারেন্সিয়েশন আছে, বাট তুমি এটাকে পরিবর্তন বাই সময়ের পরিবর্তন দিয়েও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। ডিভাইডেড বাই 0.4। পাইছো উত্তরটা? এটার এককটা কি? এককটা হচ্ছে ভোল্ট। এককটা কি? এককটা হচ্ছে ভোল্ট। এত ভোল্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হবে। পরেরটা 100 পাক সংখ্যা এবং এত ব্যাস বিশিষ্ট একটা তারের কুণ্ডলীর মধ্যে দিয়ে চুম্বক ক্ষেত্র এমনভাবে রাখা হলো কুণ্ডলীর তল চুম্বকের সাথে অভিলম্ব, ওকে সমস্যা নেই, প্যারা নেই। চুম্বক ক্ষেত্রের প্রাবল্য এত সেকেন্ডে এত টেসলাতে এততে হয়, মানে তোমার কাছে বি এর মানটা দেয়া, ফ্লাক্সের মানটা ডিরেক্ট দেয়া নাই, বি এর মানটা দেয়া যে এত থেকে এত হয়, এত থেকে এত হয়। কুণ্ডলীতে কত তড়িৎচালক বলের উদ্ভব হবে? সো খুবই সহজ, ইএমএফ ইকুয়ালস টু ডি5/ডিটি, এখানে হচ্ছে এন আছে, তাইলে এই জায়গাতে এন কত, এন হচ্ছে 100, আর ফাই মানে কি, ফ্লাক্স মানে কি ছিল, এরিয়া ইন্টু চুম্বক ক্ষেত্র, তার মানে এরিয়ার মানটা তোমার কাছে দেয়া পাই ইন্টু আর স্কোয়ার 0.2 হোল স্কোয়ার, আর চুম্বক ক্ষেত্রের মানটা কত থেকে কত চেঞ্জ হয়েছে, 0.3 আর 0.2 0.1, এতটুকু চেঞ্জ হয়েছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ডিভাইডেড বাই তোমার এই জায়গাতে কত, এই জায়গাতে হচ্ছে সময়টা 5 ইন্টু 10⁻⁷। এখন তোমরা প্রশ্ন করবো যে ভাইয়া এইটার মধ্যে আপনি কি করছেন, ইনিশিয়ালটা মাইনাস ফাইনাল করছেন, ইনিশিয়াল মাইনাস ফাইনাল করছেন, ইনিশিয়াল মাইনাস ফাইনাল করছেন, এটার মধ্যে কি করছেন, এটার মধ্যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করছেন, কারণটা কি? মোট কথা ইএমএফটা আমরা পজিটিভ মান বের করতে চাচ্ছি, এটার পজিটিভ মান বের করতে চাচ্ছি, যেই জন্য এই জায়গাতে মাইনাসগুলো আমরা কনসিডার করি নাই। এখন একটা মাইনাস আসে, এই সূত্রের মধ্যে একটা মাইনাস আসে, এটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব, বুঝছো? সো আমরা জাস্ট পজিটিভ মানটা বের করতে যাচ্ছি, কতটুকু ভোল্টেজ, ওকে? পারবা না সবাই? পরেরটা এটা, এত পাক সংখ্যা 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা কুণ্ডলী চুম্বক ক্ষেত্রের মান এমনভাবে স্থাপন করা হয় যে এত মিলি সেকেন্ডে এত থেকে এত হয়। বলো আগের ম্যাথটাই না, হোমওয়ার্ক না এটা? একদম হোমওয়ার্ক, সবাই পারবা, কোনো প্যারাই নাই। 100 ওহম রোধ এবং 100 পাক বিশিষ্ট একটা কুণ্ডলীর এত মিলি ওয়েবার শক্তি সম্পন্ন চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলো, তাহলে তোমাকে বুঝতে হবে এটা চুম্বক ক্ষেত্র নাকি ফ্লাক্সের মান দেয়, এটা কিসের মান দেয়, এটা ফ্লাক্সের মান দেয়। এটি এত রোধ বিশিষ্ট একটা গ্যালভানোমিটারের সাথে যুক্ত করা হলো, প্রতি এত সেকেন্ডে চুম্বক ক্ষেত্র এত হয়, তার মানে এটা ফ্লাক্সের পরিবর্তনে এত হয়েছে φ2, এটা φ2 দেয়া। গড় তড়িৎচালক বল কত, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা তুমি কত পাবা, n ইন্টু del⁵/del t, পাক সংখ্যা কত, 200, del⁵ এর পরিবর্তনটা কত দেখো তো, 0.8 থেকে 0.1 হয়েছে, তার মানে 0.8 মাইনাস 0.1 মিলি ওয়েবার, তার মানে মিলির জন্য 10⁻⁻3, আর ওয়েবার কিন্তু তার এসআই একক, ওয়েবার কিন্তু তার এসআই একক, টেসলা মিটার স্কোয়ার, ওয়েবার তার এসআই একক, বাট মিলির জন্য 10⁻⁻3, সময়টা কত, 0.1 সেকেন্ড। বলো এখান থেকে ব্যাটারির ভোল্টেজটা পাইছো কিনা? এখন তোমার কাছে কারেন্টের মানটা চাইছে, সো তুমি কারেন্ট সমান জানো V/R, তাহলে এখানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা তুমি জানো, ভোল্টেজটা তুমি জানো, রোধটা, তুল্য রোধটা কত দেখো, তারের রোধ 100 ওহম এবং এর সাথে আরেকটা রেজিস্ট্যান্স যুক্ত করছো 500 ওহম, তার মানে টোটাল তুল্য রোধ হচ্ছে 600 ওহম, শ্রেণীতে যুক্ত করছো। ঠিক আছে, ক্লিয়ার সবাই? একদম ইজি ইজি ম্যাথ, ম্যাথ তো খুবই ইজি। একটা বিমানের ডানার বিস্তার 25 মিটার, একটা বিমানের ডানার বিস্তার, এটা হল ভোল্টেজের মতো অনেকটা, ডানার বিস্তার 25 মিটার, বিমানটি এত বেগে আনুভূমিকভাবে উড়ে যাচ্ছে, তাইলে ডানা কি, এটা মনে করো বিমানের ডানা, এটা মনে করো বিমানের ডানা, হাতটা বিমানের ডানা, এটা কি ডানার দৈর্ঘ্য বরাবর উড়ে বিমান নাকি ডানার লম্ব বরাবর উড়ে? এটা বিমানের ডানা হইলে লম্ব বরাবর উড়ে, তার মানে এটা যদি ডানার দৈর্ঘ্য হয় এই দিক বরাবর বিমানটা উঠতেছে, তাই না বলো তো? এই দিক বরাবর বিমানটা উঠতেছে, বিমানের ভেলোসিটি হচ্ছে 900 কিলোমিটার/আওয়ার, এই ডানার দৈর্ঘ্যটা 25 মিটার। তাহলে বলছে যে ওই অঞ্চলে যে চুম্বক ক্ষেত্রটা আছে,
এই চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, অর্থাৎ এই যে এই ডানাটা আছে চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশ, ভূপৃষ্ঠের চৌম্বক ক্ষেত্রের যে উলম্ব উপাংশ বা এই দিক ডিরেকশনই ধরো, কোনো প্যারা নেই, ওটার মান হচ্ছে 0.5 ওয়েরেস্টেড। তার মানে চৌম্বক ক্ষেত্রটা এই জায়গাতে, চৌম্বক ক্ষেত্রটা এই জায়গাতে, তুমি উপর থেকে দেখলে নিচের দিকে, আর যদি ডানার নিচ থেকে দেখো তাহলে উপরের দিকে, বা ডিরেকশনটা ম্যাটার করে না, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এই জায়গাতে ম্যাটার করে না। তার মানে হয় ডানার নিচের দিকে, এটা যদি ডানা হয় ডিরেক্ট নিচের দিকে, অথবা উপরের দিকে চুম্বক ক্ষেত্র আছে, ভূচুম্বক ক্ষেত্র নিচের দিকে হওয়াটাই বেশি প্রবাবিলিটি আছে। মানে আমরা উপর থেকে দেখতেছি এটা ডানা, ডানাটার সামনের দিকে যাচ্ছে, এই যে সামনের দিকে যাচ্ছে, এবং নিচের দিক বরাবর একটা চুম্বক ক্ষেত্র আছে। আমরা এই জিনিসটাকে ডানাটাকে এমনে না দেখা এমনে দেখতেছি। সো এই দিক বরাবর যাচ্ছে এবং এই দিক বরাবর চুম্বক ক্ষেত্র আছে, বুঝতে পারছো? দেখো নর্মালি ডানা এরকম থাকে, এই দিক বরাবর উড়ে যায় এবং এই দিক বরাবর চুম্বক ক্ষেত্র থাকে। এটাকে যদি একটু ঘুরে তুমি দেখো তাহলে এই দিক বরাবর উড়ে যাচ্ছে, দেখো এই দিক বরাবর উঠতেছিল, এই দিক বরাবর উড়ে যাচ্ছে, আর যেটা নিচের দিকে চুম্বক ক্ষেত্র ছিল সেটা এখন ভিতরের দিকে হয়ে গেছে। সো ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র। সো এখানে দুই প্রান্তে বিভব পার্থক্য কত, মানে দুই প্রান্তে যে তোমার চার্জগুলো সৃষ্টি হবে সেই চার্জগুলোর মান কত। সো আমরা শুরুতেই পড়ে আসছি যে ইএমএফ যতটুকু ক্রিয়েট হয় সেটা ভিবিডি এর সমপরিমাণ, তাই না? ভেলোসিটি 900, এটাকে তুমি হচ্ছে মিটার পার সেকেন্ডে নাও, 3.6 দিয়ে ভাগ করে। বি এর মান কত? 0.5 ওয়েরেস্টেড। ওয়েরেস্টেড মানে কি? ওয়েরেস্টেড মানে হচ্ছে 1 ওয়েরেস্টেড মানে 1 গাউস, 1 গাউস। আর 1 গাউস মানে কি ছিল বলো তো? 1 টেসলা সমান ছিল, 1 টেসলা সমান কি ছিল বলো তো? 1 টেসলা সমান ছিল হচ্ছে 10 টু দি পাওয়ার 4 গাউস। তাহলে 1 গাউস সমান 10 টু দি পাওয়ার -4 টেসলা। তাহলে তোমার এই জায়গাতে 0.4 × 10 টু দি পাওয়ার -4 ইন্টু এই ডিস্টেন্সটা কত? 25 মিটার। এতটুকু ভোল্টেজ এখানে ক্রিয়েট হবে, জাস্ট নর্মালি হল ভোল্টেজের সূত্র ভিবিডি। ক্লিয়ার সবাই? আর আমাদের যে তড়িৎচুম্বক আবেশটা পড়ছি, সেই আবেশটা কিসের উপর নির্ভর করে এই জিনিসটা তোমাকে বলছে যে পাক সংখ্যা বৃদ্ধি করলে বাড়বে, তো স্বাভাবিক। চুম্বকের মেরু শক্তি, তোমার বি এর মানটা যদি বাড়ে এই ইলেকট্রোম্যাটিক ফোর্সটার মান বাড়বে, কারণ তুমি সূত্রতেই দেখছো যে ইএমএফ যেটা তৈরি হয় সেটা ভিবিডি এটুকু সমপরিমাণ। তাহলে চুম্বক ক্ষেত্রের মান বাড়লে বাড়বে, এই যে তোমার মেরু শক্তিটা, এই যে চুম্বক ক্ষেত্রের মান সেটা বাড়লে বাড়বে, গতিটা ভিটা বাড়লেও এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা বাড়বে। কাঁচা লোহার মজ্জা এটা যদি অ্যাড করা হয় তাইলেও এটা বাড়ে। তাহলে বলো সব কিছু বুঝছো কিনা? কেন তড়িৎচালক বলের সৃষ্টি হয়, তড়িৎচালক বলের মান কত, তড়িৎ আবেশটার মান কত, কতটুকু আবেশ তো তোমার হচ্ছে ভোল্টেজ ক্রিয়েট হয়, এই জিনিসগুলো বুঝছো কিনা বলো সবাই, বলো বুঝতে পারছো? তাহলে তোমরা বই খুলবা, আজকে বই খোলার পরে তোমরা হচ্ছে 5.6 মানে মোটামুটি অর্ধেক পড়ে ফেলছি অধ্যায়ের, বুঝছো? আমরা মোটামুটি অর্ধেক আমরা এই অধ্যায়ের পড়ে ফেলছি। এখন আমরা নেক্সট ক্লাসগুলোতে কি পড়বো? স্বকীয় আবেশ এবং পরবশ আবেশ, এই জিনিসগুলো পড়বো। সো এতটুকু পড়তে পারলেই আমাদের অধ্যায় মোটামুটি শেষ। এই অধ্যায় আর তেমন কিছু নাই, বুঝতে পারছো? অধ্যায়ের মোটামুটি অর্ধেক পড়ে ফেলছি, তোমরা বইটা রিডিং পড়লেই বুঝবা। ওকে, সো বইটা রিডিং পড়বা, তোমার হচ্ছে স্বকীয় আবেশের আগ পর্যন্ত পড়বা, স্বকীয় আবেশের আগ পর্যন্ত। ওকে, স্বকীয় আবেশের আগ পর্যন্ত পড়বা, ঠিক আছে? যে যেই বই পড়ো না কেন। ওকে, সো আজকের ক্লাসটা পাবলিকলি ছিল। সো তোমার ফেসবুকে আমার গ্রুপটা যেটা আছে ওইখানেও হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে রাখছিলাম, এই জন্য অনেকেই জয়েন করছে। সো যারা যারা নতুন করছো ক্লাসটা, মানে আমার ব্যাচে ছিল না, তোমরা একটু কাইন্ডলি জানাবা আমার ফেসবুক গ্রুপেই পোস্ট করে যে ক্লাসটা কেমন লাগছে। সো এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট। ওকে, সো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা যারা যারা ক্লাসটা করছো সবাই জানাতে পারো আমার গ্রুপে, সো একটা স্ক্রিনশট নিয়ে যেতে পারো। সো স্ক্রিনশট সহ তুমি একটু জানাতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা হবে আগামীকালের পরের দিন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। একটু গ্রুপে জানাই দিও যারা যারা নতুন করছো ক্লাসটা। আল্লাহ হাফেজ, টাটা। আর রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে একটু পরে।